তুই শুধু আমার উন্মাদনা। লেখিকা তাবাস্সুম খাতুন। পর্ব 4। সিমি ঘুমিয়ে পড়তেই নিশান সিমির কপালে গভীর চুম্বন করল। শক্ত করে জড়িয়ে ধরল। তারপর উঠে গেল। সিমি সুন্দর করে বেডে শুয়ে গায়ে ব্লাঙ্কেট জড়িয়ে দিল। নিশান কাভার্ড থেকে সাদা শার্ট আর কালো প্যান্ট বাহির করল। ওয়াশরুমে ঢুকে গেল। লম্বা একটা শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে বেরিয়ে আসলো, চুলগুলো ড্রেসিং টেবিলের আয়নাতে দেখে ঠিক করে নিল। বেডের এক পাশ থেকে নিজের ফোনটা তুলে জিহানের নাম্বারে কল দিল। 2-3 বার রিং হতেই রিসিভ হলো। জিহান উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, নিশান কোথায় তুই? সিমি কই? ওকে আবারও ওইরকম কিছু করিসনি তো? জিহানের এত কথার প্রেক্ষাতে নিশান সামান্য জবাব দিল, ইমিডিয়েটলি খেলার গোডাউনে আয় ফার্স্ট। বলেই জিহানকে কিছু বলতে না দিয়েই নিশান কল কেটে দিল। নিশান বেরিয়ে গেল তার গেস্ট হাউস থেকে। সোজা নিজের গাড়িতে বসে অজানা গন্তব্যর দিকে পাড়ি জমালো। এইদিকে জিহান ভ্রু কুঁচকে বিড়বিড় করল, এই সাইকোর আবার কি হলো? দুনিয়ায় এত মানুষ থাকতে এই সাইকোর পিছনে ঘোরে কেন ভাই? জীবনটা আমার তেজপাতা হয়ে গেল শালার কপাল করে একটা ভাই বন্ধু পেয়েছি, নিজেকেই ধিক্কার জানাই। জিহান ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো, চুলগুলো ঠিক করে সেও বাড়ি থেকে বেরিয়ে গেল, চলে গেল নিশানের বলা ঠিকানাতে। আধা ঘন্টার ভিতরে জিহানও সেখানে পৌঁছালো। নিশানের গাড়ি দেখল, ডিক্কির উপরে শুয়ে সিগারেট টানছে সে। জিহান গাড়ি থেকে নেমে নিশানের কাছে গিয়ে বলল, নিশান সিমি কই? ও ঠিক আছে তো। নিশানের কর্কশ জবাব, আমার বউয়ের খোঁজ নিয়ে তোর কি হবে? জিহান এই কথা না বলে বলল, এইখানে ডাকছিস কেন? নিশান গাড়ি থেকে নেমে সিগারেটটা ফেলে দিয়ে বলল, খেলা করতে আসছি। জিহান, তোকে আমি পাবনায় ভর্তি করতে যাব, সমস্যা কি তোর? কত মানুষের জান নিবি তুই? একটু আগেও নাকি দুটো ছেলের কলিজা ছিঁড়ে আনছিস। কি হয়েছে কি তোর? কই ইতালি থাকতে তো এমন করতিস না। নিশান জিহানের দিকে তাকিয়ে বলল, যাদের জান নেই ওরা ভালো না, ওদের সবথেকে বড় অপরাধ আমার ইস্যুর দিকে তাকানো, ইস্যুকে ছুতে চাওয়া। জিহান, এইখানে আসছিস কি করতে? নিশান, খেলা করতে। বলে এগিয়ে গেল নিশানের সাথে সাথে জিহানও গেল। জিহান বলল, তোর খেলা তো এমনি একটু অর্ধেক না, একটু আগেই দুটোকে নির্মমভাবে খুন করেছিস, এখন এইখানে কার সাথে রক্তের খেলা করতে আসছিস? নিশান উত্তর না দিয়ে শুধু বাঁকা হাসল। তারা হেঁটে গেল জঙ্গলের ভিতরে। একটু হেঁটে যেতে নিশান বসল হাঁটু গেড়ে, সেখানে মাটির উপরে হাতড়িয়ে একটা সুইচ খুঁজল, পেয়ে গেল। সেখানে চাপ দিতেই মাটির নিচে যেন ফাঁকা হয়ে গেল। নিচে যাওয়ার জন্য রাস্তা দেখা গেল। নিশান ঢুকল, নিশানের সাথে জিহানও ঢুকল। তারা ঢুকতে আবারও সেই দরজা বন্ধ হয়ে গেল। তারা হেঁটে নিচে নামল। নিচে নামতেই দেখা মিলল বড় বারান্দা। বাম পাশে একটা রুম, আর ডান পাশে বড় খাঁচা, সেখানে আছে হিংস্র শেয়াল। বারান্দায় প্রায় 10-15টা কালো পোশাক পরিহিতা বডিগার্ড দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে। নিশানকে আসতে দেখে শেয়ালগুলো হুহংকার ছাড়তে লাগল। নিশান শেয়ালদের কাছে গিয়ে বলল, তোদের আহার দেওয়ার জন্যই আমি এসেছি। বলে বাম পাশে থাকা রুমের দিকে এগিয়ে গেল। জিহানও গেল তার পিছু। দরজা খুলে প্রবেশ করল নিশান, সাথে জিহানও। এই রুমে একমাত্র জিহানই প্রবেশ করতে পারবে, তাছাড়া আর কেউ না। কেউ যদি ভুল বশত করে ফেলে নিশান তাকে নির্মমভাবে হত্যা করবে, সেই ভয় কেউ ঢোকে না। রুমে ঢুকতেই জিহানের নাকে বিচ্ছিরি গন্ধ ভেসে আসলো, উটকো রক্তের গন্ধ, গা গুলিয়ে আসার মতো। হলদেতে আলো রুমের ভিতরে। চারিদিকে রক্ত আর রক্ত। দেয়ালের বাম পাশে সব ধরনের অস্ত্র সাজানো আছে। ডান পাশে আছে বিভিন্ন ধরনের ক্রিমিনাল ওষুধ, অ্যাসিড। জিহানের চোখ গেল সামনে একটা লোকের দিকে, যাকে বেঁধে রাখা হয়েছে, দড়ি দিয়ে অজ্ঞান হয়ে আছে। জিহান লোকটাকে দেখেই চিনতে পারল। নিশানকে বলল, তুই ডাক্তারকে কেন এনেছিস? ও তোর কি করল? নিশান কিছু না বলে ডাক্তারের কাছে গেল, পাশে থাকা এক বালতি পানি ডাক্তারের গায়ে ঢেলে দিল। ডাক্তার হকচকিয়ে উঠল, জ্ঞান ফিরল। নিভু নিভু চোখে তাকালো। 2-3 বার চোখ বুজে ভালোভাবে তাকালো সামনে। নিশানকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করল, আমি এইখানে কেন? আমাকে এইখানে কেন এনেছো? নিশান, খেলা করতে। ডাক্তার, খেলা করার জন্য এই রুম? আমার বমি আসছে। তুমি কে? এইখানে কেন এনেছো আমাকে? নিশান বাঁকা হেসে বলল, ডাক্তার, এইটাই তো সবথেকে সুন্দর জায়গা, এই রুমের গন্ধ নেওয়ার অনুমতি একটা পাখিরও নেই সেখানে, তুই কত ভাগ্যবান ভেবে দেখেছিস? ডাক্তার, তুই কে রে? এইভাবে এনেছিস কেন আমাকে?
আমাকে চিনিস আমার বন্ধু কিন্তু বড় সিআইডি অফিসার, একবার কল দিলে পুরো গ্যাং নিয়ে তোকে হাজতে পড়তে আসবে। নিশান, তোর বন্ধু সিআইডি বা তুই তো না। ডাক্তার, সিআইডি না তো কি হয়েছে? আমি ডাক্তার, মানুষকে নতুন জীবন দান করি। নিশান ঘাড় এইপাশ ওইপাশ করে বলল, জীবন দেই আল্লাহ, জীবন নেই ও আল্লাহ, তবে উসিলা হিসাবে দুইজন থাকে। এক তুই ডাক্তার, জীবন আল্লাহ দেই, তুই হালকা সাহায্য করিস। আর মৃত্যু যেইটা আল্লাহ দেই, আমি কাজ করি। ডাক্তার, তার মানে তুমি খুন কর? সে যা কর তাতে আমার কিছু যাই আসে না, আমাকে ছেড়ে দাও। নিশান, এত দ্রুত কিভাবে ছেড়ে যাব? একটু যত্ন করতে হবে তো। ডাক্তার, লাগবে না কিছু, ছাড়ো। শান্ত থাকা নিশান যেন হিংস্র হয়ে উঠল, ডাক্তারের চুল জোরে চেপে ধরে চিৎকার করে বলল, হারামির বাচ্চা, হাসপাতালে এত এত মহিলা ডাক্তার থাকতে তুই কেন আমার ইস্যুর দিকে হাত বাড়িয়েছিস? বল কুত্তার বাচ্চা বল। ডাক্তারের চুল ধরায় তার ভীষণ ব্যথা লাগছে, ইস্যুকে চিনতে না পারাই ডাক্তার বলল, ইস্যুকে? ইস্যু কথা ডাক্তারের মুখ থেকে শুনতাই গাল চেপে ধরল সর্বশক্তি দিয়ে, হয়তো গালের হাড় ভেঙে গেছে। নিশান দাঁতে দাঁত চেপে বলল, তোর ওই ফাঁক মুখে আমার ইস্যুর নাম উচ্চারণ করবি না রাস্কেল। বলে তাকে ছেড়ে দিয়ে টেবিলের কাছে গেল, সেই জায়গা থেকে একটা ছুরি আর লঙ্কা গুঁড়ো আনল। ডাক্তারের ডান হাত নিয়ে ফটফট করে সবগুলো আঙ্গুল কেটে দিল। আর্তচিৎকার দিয়ে উঠল ডাক্তার। ওর আওয়াজেই রুমে বারবার বাজছে। নিশান সেই সাথে ওই কাটা আঙুলে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। ডাক্তারের যেন জান বেরিয়ে এসেছে, গলা ফেটে যাচ্ছে তার চিৎকার করাই। জিহান শুধু তাকিয়ে দেখছে, আর নিশান যেন এইসব করে শান্তি পাচ্ছে। ডাক্তার এইদিকে এখনো চিৎকার করে যাচ্ছে। এর মধ্যে নিশান বড় একটা পাত্রের মধ্যে পুরো নাইট্রিক অ্যাসিড দিয়ে ভর্তি করল। আবারও সেই ডাক্তারের কাছে গেল। ডাক্তারকে বলল, কি ব্যাপার ডাক্তার, এত চিৎকার করস কেন? কানে তালা লেগে যাই। ডাক্তারের কথা বলার শক্তিই নেই। নিশানের হাতে একটা বোতল আছে, সেইটার মুখ খুলল, সাথে সাথে পুরো রুমে বিচ্ছিরি গন্ধ ভেসে গেল। জিহানের নিজেরও বমি উঠে আসছে, সে দ্রুত নাক চেপে ধরল। ডাক্তারের নাকে গন্ধ আসছে, কিন্তু সে কি করবে? নিশান বলে উঠল, আমার ইস্যুকে ছুঁয়েছিস তাই হাত কেটে দিলাম। আমার এই টর্চার সেলে আসলে কেউ প্রাণ হাতে বেরোতে পারে না, তোর জন্য ও মৃত্যু অপেক্ষা করছে, তার আগে এই রক্তটা খাবি। যেইটা শূকরের রক্ত আজ 10 মাস ধরে রেখে দিয়েছি তোদের মতো জানোয়ারদের খাওয়াবো বলে। এই বলেই নিশান ডাক্তারের মুখে বোতল ঢুকিয়ে দিল। গলা দিয়ে নামতেই ডাক্তার বমি করে দিল, কিন্তু নিশান ওইভাবেই এখনো খাইয়ে যাচ্ছে, সম্পূর্ণ শেষ করে তবে ফেলে দিল। ডাক্তার বমি করছে এখনো। নিশান এইবার ওর হাতে পায়ের দড়ি খুলে ওর হাত ধরে টেনে নিয়ে গিয়ে পাত্র ভর্তি নাইট্রিক অ্যাসিডে ফেলে দিল। ডাক্তার ছটফট করতে লাগলো, দেখতে দেখতে সারা দেহ ঝলসে গেল, একদম মরে গেছে। নিশান বেরিয়ে গেল রুম থেকে, ওর সাথে জিহানও বেরিয়ে গেল। তারা একদম এই জায়গা ছেড়ে দিল, বাইরে বেরিয়ে আসলো। জিহান নিশানকে বলল, নিষ্ঠুর হত্যা। নিশান কিছু বলল না। গাড়ির কাছে এসে জিহানকে বলল, বাড়ি যা, আমি গেস্ট হাউজে যাচ্ছি। নিশান যেই ঢুকবে অমনি জিহান বলে উঠল, আমাদের আবারও ইতালি যেতে হবে। নিশান ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি জন্য? জিহান, বিজনেস নিয়ে। নিশান, সবকিছু দেশে ট্রান্সফার করেই তো এসেছি, তাহলে ওইখানে কি করতে যাব? জিহান শান্ত কণ্ঠে জবাব দিল, সবকিছু শেষ করলেই শেষ হয়ে যায় না, কিছু কিছু জিনিস থেকে যাই। নিশান নিজের রাগ সংবরণ করে বলল, কবে যেতে হবে? জিহান, দুপুর 1টায় ফ্লাইট। নিশান জিহানের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, শালা আর কই ঘন্টা পরে ফ্লাইট, আর তুই আমাকে এখন বলছিস? জিহান, আমি তো নিজেই একটু আগে খবর পেয়েছি, আর পেয়েই ইমার্জেন্সি টিকিট নিয়েছি। নিশান জিহানের কলার ছেড়ে দিয়ে বিরক্তি নিয়ে বলল, ভাবছিলাম বউ নিয়ে 2 দিন নিরুদ্দেশ থাকবো, কিন্তু শালা হতে দিল না। জিহান ভাব নিয়ে বলল, আমি যে তোর শালা এইটা আমি জানি, তাই বারবার মনে করাতে হবে না। নিশান জিহানের দিকে এক পলক তাকিয়ে নিজের গাড়িতে উঠে বসল। গাড়ি ঘুরালো গেস্ট হাউসের দিকে। নিশানকে যেতে দেখে জিহানও নিজের গাড়িতে উঠে বসল। নিশানের গাড়ি যখন তার গেস্ট হাউসে থামল, তখন ফজরের আজান দিচ্ছে। সিমির ঘুম ভেঙে গেছিল, সে বেলকুনিতে বসেছিল। নিশানের গাড়ি দেখে দ্রুত রুমে গিয়ে আবারও বেডে শুয়ে পড়ল ব্লাঙ্কেট জড়িয়ে। নিশান হন্তদন্ত পায়ে রুমে ঢুকল।
এসেই দেখল সিমি এখনো ঘুমিয়ে আছে। নিশান সোজা ওয়াশরুমে ঢুকে গেল। এইদিকে সিমি মনে মনে বলল, বডি আলা মানুষদের কি 14 বার গোসল করা লাগে? সিমি উঠল না, ওইভাবেই শুয়ে রইল। নিশান 10 মিনিটের মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো শাওয়ার নিয়ে। পরনে তার শুধু একটা টাওয়াল, চুল থেকে টুপটাপ পানি পড়ছে। সে এসে বেডে বসল, সিমির দিকে তাকালো, ঘুমিয়ে আছে। নিশান সিমির ডান হাত নিজের হাতের মধ্যে জড়িয়ে ধরল, চুমু দিল হাতে। কেঁপে উঠল সিমি। নিশান সিমির মুখের দিকে তাকিয়ে বলল, দেখো মেয়ে, আমি চলে যাচ্ছি বলে এইটা না যে তোর 10টা পাখা গজাবে। আমি যেইখানেই থাকি না কেন আমার নজর সবসময় তোর উপরে নিবন্ধ। যদি দেখছি কোন ছেলের সাথে কথা বলতে, কোন ছেলের দিকে তাকাতে, সেই ছেলেকে তো জানে মারবই, সাথে তোকেও বুঝিয়ে দেব কত ধানে কত চাল হয়। নিশানের কথা শুনে সিমির ভয় লাগছে, মনে হয় ঘুমানোর নাটক হবে না, কিন্তু তাও থাকতে হবে। মনে মনে বলল, বিদেশি কুত্তা যাচ্ছে কোথায়? নিশান এইবার শান্ত কণ্ঠে বলল, কাজের খাতিরে আমি ইতালি যাচ্ছি, তবে আমার নজর তোর উপরে রেখেই যাচ্ছি আপাতত। কবে আসবো জানি না, তবে দ্রুত আসব। আমি চাই আমি না থাকলেও যেন তুই আমাকে মনে রাখিস, আমার দেওয়া আঘাতের কথা ভেবে আমার জন্য কান্না করিস। আমি চলে গেলাম, ভালো থাকিস। বলে সিমির কপালে চুমু দিয়ে নিশান রেডি হয়ে নিল। নিশান জানে সিমি ঘুমানোর নাটক করছে, তাই তো এতগুলো কথা বলল। নিশান একেবারে রেডি হয়ে বেরিয়ে গেল গেস্ট হাউস থেকে। অফিসের কিছু কাজ আছে, সেইটাই কমপ্লিট করে ওই জায়গা থেকে এয়ারপোর্টে চলে যাবে। এর মধ্যে তিহানকে ফোন দিয়ে বলে দিয়েছে যেন সিমিকে নিয়ে যাই। এইদিকে নিশান চলে যেতে সিমি উঠল, বুকে হাত দিয়ে 2-3 বার নিঃশ্বাস নিচ্ছে, নিজের উপরে গর্ব হচ্ছে বিদেশি কুত্তাকে ধোকা দিতে পেরে। সিমি বলল, আচ্ছা বিদেশি কুত্তা, তুই যেইখানে খুশি সেখানে যা, আমার কিছু আসে যায় না। কিন্তু আমার উপরে নজর রাখতে কে বলেছে তোকে? আল্লাহই যেন আর বাড়ি না আসে, আমি শান্তিতে থাকতে পারবো। শালা বিদেশি কুত্তা হারামি, আমার সারা জীবন মনে থাকবে। ওই এনাকোন্ডা আমাকে জ্যান্ত কবর দিতে চেয়েছে। কেউ না জানুক, আমি তো জানি। সিমি কার? কেউ না জানুক, আমি তো জানি। নিশান সাইকো। কেউ না জানুক, আমি তো জানি। নিশান পাগল ছাগল গরু। কেউ না জানুক। বাকি গান শেষ করতে না দিয়ে নিশান ধমক দিয়ে বলল, হারামি, এইসব কি গান গাচ্ছিস তুই? জিহান গান থামিয়ে বিরক্তি কণ্ঠে বলল, বাল থামাস কেন? আমার গানটা আজ কত বছর পরে একটা গান গাচ্ছি, তোকে ক্রেডিট করে কই, একটু প্রশংসা করবি, টা না করে হারামি বলিসছি। নিশান দাঁতে দাঁত চেপে বলল, শালা এইটা এয়ারপোর্ট, তাই বেঁচে গেলি, নয়তো তোর বোনের মতো তোকেও কবর দিতাম জ্যান্ত। জিহান দাঁত কেলিয়ে হেসে বলল, আমি জানি আমি তোর শালা, বারবার না বললেই হবে। সরি ভাই, আরেকটা গান মনে পড়ছে, আমাকে গাইতে দে, আমি গেলাম। বলে জিহান নিজের গলা পরিষ্কার করে গাইতে শুরু করল, প্রেমে পড়েছে সাইকো, প্রেমে পড়েছে। এত প্রেমে পড়েছে সে যে জ্যান্ত কবর দিচ্ছে রে। প্রেমে পড়েছে সাইকো, প্রেমে পড়েছে। জীবন কেড়ে নিতে গেছে রে, প্রেমে পড়েছে। নিশান স্লো ভয়েসে দাঁতে দাঁত চেপে বলল, জিহানের বাচ্চা, তুই যদি চুপ না করিস তো আমি এয়ারপোর্ট মানব না, এইখানেই তোকে মারা শুরু করব। জিহান মুখ ভাঙিয়ে বলল, আগে কথা ঠিক কর, আমার এখনো বাচ্চা হয়নি যে আমার বাচ্চাকে ডাকবি? অবশ্য তোরা চাইলে হতেই পারে। তার জন্য একটা মেয়ে খুঁজে আনো, বিয়ে করে ক্রিকেট টিম বানালে তখন বলিস জিহানের বাচ্চা, একেবারে ক্রিকেট টিম তোর ডাকে সাড়া দেবে। নিশান শান্ত কণ্ঠে বলল, তোর ক্রিকেট টিম হলে আমার ফুটবল টিম হবে। তোর ক্রিকেট টিমের সাথে আমার ফুটবল টিম মারতে দেব। এখন চুপ করে বসো, নয়তো সত্যিই তোকে খুন করে ফেলব। এর মধ্যে নিশান উঠে পড়ল, ফ্লাইটের সময় হয়ে গেছে, প্লেনে উঠে বসবে। নিশানের পিছু পিছু জিহানও গেল। দুইজনে এক জায়গায় বসল। নিশান আগে থেকেই জিহানকে সাবধানী বাণী দিল, দেখ জিহান, আর একটা ফালতু কথা বললে তোকে কিন্তু আমি সত্যিই খুন করে ফেলব। মুখে সুপার গুলো আঠা দিয়ে বসে থাক। জিহান আর কিছু বলল না, সে নিজের ফোন বাহির করে গেম খেলতে লাগল। আর নিশান ফোন স্ক্রুল করতে লাগল। দুপুর 2:05। সিমি বাড়িতে আসছে সেই সকালে। আজকে সে শান্তিতে আছে অনেক। বিশেষ করে বিদেশি কুত্তা নেই তো, সেই জন্য। বাড়ির কর্তা সহ গিন্নিরা নিজেদের রুমে রেস্ট নিচ্ছে। মেহেরিমা আর রুবেলও নিজেদের রুমে। তিহান এইখানে এসে বন্ধু বানিয়েছে, তাদের সাথে আছে বাইরে। পিহু মিহু দুইজনে ঘুমিয়ে আছে। মিষ্টি নিজের রুমে আছে, ল্যাপটপ নিয়ে কাজ করছে।
কিন্তু চার বাদর সিমি সামিয়া যারা আর রাত্রি তারা বাদরামি করে বেড়াচ্ছে। কতদিন পরে তারা চারজন একসাথে হলো। সিমিকে পেয়ে তারা তিনজন অনেক খুশি হয়েছে। এখন তারা রুমের ভিতরে বসে খেলা করছে। কাচের বোতল ঘুরিয়ে তারা খেলা করছে চারজন। বোতলের মুখ যার দিকে যাবে তাকে যা জিজ্ঞাসা করা হবে তাই বলবে, যা করতে বলা হবে তাই করবে, অনেকটা ট্রুথ দেয়ার। প্রথমে সামিয়া ঘোরালো বোতল। ঘুরতে ঘুরতে রাত্রির দিকে গিয়ে থামল। যারা প্রশ্ন করল, সত্যি করে বল, কাউকে ভালোবাসোস? রাত্রি লজ্জা লজ্জা ভাব নিয়ে মাথা নাড়ল। ওর মাথা নাড়তে দেখে তিনজনে চিৎকার দিয়ে বলল, কি হহ? রাত্রি কানে হাত দিল। সামিয়া বলল, কে রে সেই মহান ব্যক্তি? রাত্রি, নাম বলবো না, তবে তোরা তাকে চিনিস। সামিয়া বলল, সর বেডি, নাম না বলতে পারলে কিসের কি? যারা বলল, আচ্ছা থাক, চল আবার শুরু করি। বলে যারা ঘুরালো। এইবার গিয়ে থামল সামিয়ার কাছে। সিমি বলল, শামু, তোকে বেশি কিছু করতে হবে না, শুধু একটা চিরকুট লিখতে হবে, লিখে সেইটা জিহান ভাই এর রুমে বালিশের নিচে রেখে আসবি। চিরকুটে লিখবি, ও আমার প্রাণপ্রিয় জিহান বেবি, তোমাকে ছাড়া আমি পারছি না থাকতে, কবে নেবে তুমি আমাকে তোমার ঘরের বউ বানিয়ে? সিমির কথা শুনে যারা রাত্রি অবাক। সামিয়া ভাব নিয়ে বলল, আচ্ছা অপেক্ষা কর, আমি লিখে রেখে আসছি। বলে সিমির কথা মতো সামিয়া চিরকুটে লিখল, সেইটা গিয়ে জিহানের বেডে বালিশের নিচে রেখে আবার চলে আসলো। সামিয়াকে দেখে রাত্রি বলল, বইন আমার ভাই কিন্তু সুবিধার না, সাবধান। সামিয়া, চিরকুট ক্যাডা দিছে? আমি তো লিখতে জানি না। রাত্রি, তাই তো কে দিল? যারা, আচ্ছা আচ্ছা থামো, শুরু কর। রাত্রি এইবার বোতল ঘুরালো, থামলো সিমির দিকে। সামিয়া হাসছে। সামিয়াকে হাসতে দেখে সিমি বলল, এই শামু, হাসছিস কেন? সামিয়া নিজের হাসি কন্ট্রোল করে বলল, তেমন কিছু না সোনা, তোমার একটা কাজ দেব, পারবে তো? সিমি অ্যাটিটিউড এর সাথে বলল, বলে দেখ, কমপ্লিট করে আসছি। সামিয়া, নিশান ভাইয়া তো বাড়িতে নেই, বিদেশে চলে গেছে। সিমি, হা, বিদেশি কুত্তা চলে যাওয়ায় নিজেরে পাখি লাগছে, যেইখানে খুশি সেখানে উড়ে বেড়াচ্ছি। সামিয়া এইটুক এসে বলল, তোকে এখন নিশান ভাইয়ের রুমে যেতে হবে, গিয়ে নিশান ভাইয়ার কাভার থেকে একটা সাদা শার্ট বাহির করবি। সেইটা পরবি, সুন্দর করে সাজবি। মানে ঠোঁটে লিপস্টিক দিবি, চোখে কাজল, মুখে মেকআপ, চুলগুলো ছেড়ে দিবি। আর অবশ্যই শার্টের ডান পাশের হাতা একটু নামিয়ে রাখবি, মানে তোর তো তিল আছে ডান হাতে বাহুর কাছে। ওইরকম করে একটু স্টাইল দিয়ে সুন্দর কয়টা পিক তুলে আমাদের এনে দেখা যা। সামিয়ার কথা শুনে সিমি বলল, শালিরা, আমাকে ঘুরে ফিরে ওই বিদেশি কুত্তার রুমেই পাঠাচ্ছিস কেন? যারা, উহুম উহুম ভাবি, যেইটা বলা হয়েছে আপনাকে সেইটাই করতে হবে। ভাইয়া তো বাড়িতে নেই, যাও যাও, আমরা অপেক্ষা করছি। সিমি উঠে দাঁড়িয়ে বলল, যাচ্ছি যাচ্ছি, কপাল করে মীরা জাফরের মতো বোন পাইছি, যা শত্রুর প্রয়োজন পড়বে না। বলে সিমি চলে গেল। সিমির যাওয়ার সাথে সাথে ওরা তিনজনও বেরিয়ে আসলো। সিমি সোজা নিশানের রুমে ঢুকল। ওরা তিনজন দরজার কাছে এসে একটু ফাঁকা করে দেখতে লাগলো সিমি কি করে সেইটা। সিমি রুমে ঢুকে লাইট অন করল। কাভার্ডের কাছে গিয়ে একটা সাদা শার্ট হাতে নিল, শার্টটা সামনে এনে বলল, বিদেশি কুত্তা, আপনি কোন দেশে চলে গেলেন? কিন্তু আমার জাউরা বোনগুলো আপনাকে আবার আনতে বলছে, মানে আপনার পোশাক আমাকে পরতে বলছে, পোড়া কপাল। বলে সিমি ওয়াশরুমে ঢুকে গেল। 5 মিনিটের মধ্যে নিশানের সাদা শার্ট পরেই বেরিয়ে আসলো। ড্রেসিং টেবিলের কাছে গেল। সবকিছু খোঁজাখুঁজি করল, না এইখানে তার সাজার জিনিস কিছু নেই, কি করবে এইবার? তখনই তার চোখ যায় টি টেবিলে রাখা তার কালো ব্যাগে। তার ব্যাগে সবসময় সাজগজের জিনিস থাকে। সে ব্যাগটা এনে ড্রেসিং টেবিলের সামনে নিজেকে সাজাতে লাগল। মুখে পন্ডস ক্রিম মাখল, ঠোঁটে লাল লিপস্টিক গাঢ় করে দিল, চোখে কাজল, আর চুলগুলো সুন্দর করে আছড়িয়ে হালকা উঁচু করে বাঁধল। কিন্তু এখনো তাকে আরেকটা কাজ করতে হবে, ঘাড় থেকে জামা একটু সরাতে হবে। সিমি ঘাড় থেকে জামা সরিয়ে দিল। তারপর নিজেকে আয়নায় দেখল, খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখে বলল, না মন্দ লাগছে না, বিদেশি কুত্তার শার্ট পরে দারুণ লাগছে আমাকে। ঈশ্বর সিমি, সেই লাগছে তোকে। সিমি আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন পোজ দিল, কেমন ভাবে থাকলে, কেমন ভাবে দাঁড়ালে সুন্দর লাগে তাকে। এইদিকে সিমির কাণ্ড দেখে তারা তিনজন হাসছে। সিমি এইবার তার ফোন বাহির করা কয়টা পিক তুলল, সুন্দর সুন্দর। ফোন রেখে আবারও আয়নার সামনে পোজ দিতে লাগলো।
মডেলিংরা যেইভাবে হেঁটে যায় সিমিও ওদের মতো করে রুমের এই মাথা থেকে ওই মাথা হাঁটতে লাগলো। সিমির এইসব কাজ কাম দেখে যারা সামিয়া রাত্রি হাসি যেন কন্ট্রোল করতে পারছে না। এইদিকে সিমি ওইভাবে করেই যাচ্ছে, এইসব করতে করতে তার হাতা আরো খানিক নেমে গেল। প্রায় 20 মিনিট মতো এইরকম এইদিকে ওইদিকে ঘুরে মডেলিং করে বিভিন্ন পোজ দিয়ে থামল সে। আবারও ওয়াশরুমে ঢুকলো, একেবারে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। সাদা শার্টটা আবারও সুন্দর করে ভাঁজ করে কাভার্ডে তুলে রাখল। সিমিকে বাহির হতে দেখে ওরা তিনজন দ্রুত রুমে চলে গেল। সিমি দরজা লাগিয়ে রুমে গেল। ওদের পিকগুলো দেখালো। সামিয়া দেখে বলল, সিমিরে তোকে যা লাগছে না জিজু দেখলে একেবারে পাগল হয়ে যাবে। সিমি মুখ ভাঙিয়ে বলল, ওই বিদেশি কুত্তা আসলেই পাগল, দেশে ফিরলে বড় আব্বুকে বলে পাবনায় ভর্তি করিয়ে দেব। ইতালিতে এসে সেই যে বিজনেস নিয়ে কাজ করছে, অনেকটা কাজ এগিয়ে। অর্ধেক রাতে বাড়ি ফিরল জিহান আর নিশান, দুইজনে বাইরে থেকে খেয়ে আসছে, তাই নিজেদের রুমে চলে গেছে। নিশান রুমে ঢুকে দরজা লক করে ল্যাপটপ অন করল, বেডের উপরে ল্যাপটপ রেখে সেট করে দিল সিমির রুমে থাকা হিডেন ক্যামেরার ফুটেজ যেইখানে সিমিরা খেলা করছে। তখনই সিমি উঠে যায়। নিশান সিমির যাওয়া দেখে আবারও নিজের রুমের হিডেন ক্যামেরার ফুটেজ আনে, দেখে সেখানে সিমি ঢুকছে। নিশান ব্লেজার খুলে শার্টটাও খুলে ফেলল, টাওয়াল পরে প্যান্ট খুলে ফেলল। তার দৃষ্টি ল্যাপটপের উপরে, সিমি কাভার থেকে তার শার্ট বাহির করে নিয়ে যাচ্ছে। নিশান ল্যাপটপ নিয়ে সোফায় বসল, টি টেবিলের উপরে ল্যাপটপ রেখে এক গ্লাস পানি খেল। ল্যাপটপের স্ক্রিনে চোখ যেতেই দেখল সিমি তার শার্ট পরে বাহির হয়েছে। নিশান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সিমি সাজগোজ করছে, সবকিছু দেখল নিশান, কিন্তু যখন ঘাড় থেকে শার্ট নামিয়ে দিল এইটা দেখে নিশান থ মেরে গেল। তাকিয়ে রইল সিমির দিকে, এইভাবে থাকাই তাকে হট লাগছে অনেক। নিশান চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করছে। বিড়বিড় করে বলল, বিলিভ মি ইস্যু, যদি দেশে থাকতাম তবে আজকেই ফরজ কাজ সেরে ফেলতাম। আমাকে এইভাবে সিডিউস করিয়ে নিজে ভালোই আছিস। নিশান আবারও তাকালো। এইবার সিমি বিভিন্ন ধরনের পোজ দিচ্ছে, যেইটা দেখে নিশানের নিজেরই হাসি লাগছে। তারপর মডেলিং দের মতো হাঁটা, যা দেখে নিশান হেসে ফেলল। হাঁটতে হাঁটতে যখন আরো সরে গেল শার্ট, তখন নিশান ল্যাপটপ অফ করে দিল। চোখ বন্ধ করে মাথা নাড়াতে নাড়াতে বলল, কুল নিশান কুল, নিজেকে কন্ট্রোল কর। এর উসুল একেবারে তুলে নিস। কন্ট্রোল ইয়োর সেলফ নিশান। নিশান উঠে এইবার ওয়াশরুমে চলে গেল, লম্বা শাওয়ার নেওয়া লাগবে। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। আজ 2 দিন হচ্ছে নিশান আর জিহান ইতালি গিয়েছে। সিমিরা এই 2 দিন নিয়ম করে ভার্সিটি গিয়েছে, যে যার নিয়মের ভিত্তিতেই কাজ করছে। কিন্তু আজকে সবাই অনিয়ম করে কোথাও হারিয়ে যেতে চাচ্ছে। সময়টা সকাল 7:02। দিনটা শুক্রবার। চৌধুরী ম্যানশনের প্রতিটা মানুষ আজকে ঘুরতে যাবে, যাকে বলে কোন এক নিরিবিলি জায়গায় গিয়ে পিকনিক করা। তাই সেই জন্য ভোর রাত থেকে উঠে সবাই রেডি হচ্ছে। 7:50 বাজলেই বেরিয়ে পড়বে, অনেক দূর যেতে হবে। সবাই রেডি হয়ে নিচে নামলো, নাস্তা করছে এখন। সিমিরাও নামলো, তারা 4 বোন একই রকমের ড্রেস পরেছে। নেভি ব্লু রঙের গ্রাউন্ড জামা, সাথে সাদা রঙের উড়না হিজাব করা, হাতের এক পাশে নেভি ব্লু ওড়না। মুখের সাজও সব এক, পন্স ক্রিম, গোলাপি লিপস্টিক আর গাঢ় করে কাজল। 4 জনকে দেখতে একদম একই রকম লাগছে। সবার খাওয়া দাওয়া শেষ, বাইরে গাড়িতে গেল। বড়রা এক গাড়িতে আর ছোটরা এক গাড়িতে উঠল। তাজউদ্দিন, সালাউদ্দিন, জামালউদ্দিন, সেলিনা, রোজিনা, কিয়া, রুবেল আর মেহেরিমা 8 জন বড় প্রাইভেট গাড়িতে উঠল। আরেকটা গাড়িতে সিমি, সামিয়া, যারা রাত্রি, মিষ্টি, পিহু, মিহু, তাজার, তিহান উঠল। দুটোই বড় প্রাইভেট গাড়ি। সবাই উঠতেই গাড়ি রওনা দিল তাদের গন্তব্যর দিকে। তারা যাচ্ছে সিলেটের লালাখাল নদীর তীরে, যেইখানে আছে পাহাড়, নিরিবিলি জায়গা, স্বচ্ছ নদীর পানি। তাই তো সকাল সকাল রওনা দিল। ঢাকা থেকে সিলেট যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। গাড়ি চলতে শুরু করলো নিজ গতিতে, গাড়ির মধ্যে হইচই, গান লেগেই আছে। এইদিকে মিষ্টি দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করছে। তার কাছে এইসব অসহ্য কাজকাম। ইচ্ছে না থাকার সত্ত্বেও সহ্য করছে, এইটাই অনেক। বাড়ির মানুষের দেখছি আমোদ লাগছে ভালোই। নিশানের কথা শুনে জিহান চোখ তুলে নিশানের দিকে তাকিয়ে বলল, কেন, আবার কি হলো? নিশান খেতে খেতে বলল, সাহস কত বড় সবার, আমার বউকে নিয়ে যাচ্ছে তো একবারও আমার থেকে পারমিশন নেইনি।
বিলিভ মি জিহান, জাস্ট বাড়িতে ফিরি তোর বোনকে এইবার এমন শাস্তি দেব 10 দিন যেন বেডে পড়ে থাকে। জিহান ঢোক গিলে বলল, কি হয়েছে ভাই? নিশান কিছু না বলেই নিজের ফোন নিয়ে সেই জায়গা ত্যাগ করল। জিহান দ্রুত হাত ধুয়ে এসে কল লাগালো তিহানের ফোনে। তিহান কল ধরতেই জিহান বলল, কই তুই? তিহান, বড় মামা ঠিক করেছে ঘুরতে যাব আজকে, তাই সবাই ঘুরতে যাচ্ছি। জিহান, কোন জায়গায় যাচ্ছিস? তিহান, সিলেটে। কেন, কোন সমস্যা হয়েছে ভাইয়া? জিহান ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে বলল, বেশি কিছু না ভাই, আমার সিমির খেয়াল রাখিস, যদি ওর একটা আঁচড়ও লাগে তাহলে ওই সাইকো নিশান খুন করে দেবে পুরো পরিবারকে। তিহান আশ্বাস দিয়ে বলল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমরা সবাই আছি তো। জিহান আর কিছু না বলে কল কেটে দিয়ে নিশানের পিছু গেল। দেখতে দেখতে 5 ঘন্টা হয়ে গেল, এখন বাজে দুপুর 1টা, আর কিছুক্ষণ পরেই তারা লালাখালে পৌঁছে যাবে। সবাই এক্সাইটেড হয়ে বসে আছে। তাজ সিমিকে ডাকল, সিমি আপি। সিমি উত্তর দিল, বল। তাজ, আচ্ছা আপি, এই নদীর নাম লালাখাল নদী কেন? সিমি কেবলা হেসে বলল, আসলে ওইখানের নদীতে আগে মানুষদের খুন করে ফেলে দিত মানুষের রক্ত লাল, তাই সেই রক্তে পুরো নদী লাল হয়ে যেত। সেই জন্য ওই নদীর নাম লালাখাল রাখা হয়েছে। সিমির উত্তর শুনে সবাই ওর দিকে তাকালো। সিমি সবার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ না বললেও হবে, ছোটখাটো ব্যাপার তো। এর মধ্যে তাজ আবারও বলল, বুঝলাম আপু, তাহলে আরেকটা নদী আছে না, ওই যে পদ্মা নদী, এই নদীর নাম পদ্মা রাখলো কেন? সিমি হেসে জবাব দিল, এই নদীতে পদ্ম ফুলে ভরে যায়, তাই একে পদ্মা নদী বলে। তাজ মাথা নাড়িয়ে বলল, বুঝলাম, তাহলে যমুনা নদীকে যমুনা বলে কেন? সিমি সোজা সাপটা জবাব দিল, ওই নদীতে বহুকাল আগে যমুনা নামে এক মহিলা গলায় কলসি ঝুলিয়ে আত্মহত্যা করেছে। সেই জন্য ওই মহিলাকে স্মরণে রাখার জন্য সেই নদীকে যমুনা নদী বলা হয়েছে। সিমির এই উত্তর শুনে কেউ আর হাসি থামাতে পারল না। সামিয়া সিমিকে বলল, এই বেডি, এইসব কি শিখাচ্ছিস তুই? সিমি হাবলার মতো বলল, কেন, ঠিকই তো বললাম। যারা হাসতে হাসতে বলল, 100% সঠিক। ছোট্ট মিহু বলে উঠল, ও সিমি আপুই। সিমি, হুম বল। মিহু চিন্তিত কণ্ঠে বলল, আপু আমি না অনেকদিন থেকে চিন্তিত একটা বিষয় নিয়ে তোমাকে বলবো। তুমি তো তাজ ভাইয়াকে সব বুঝিয়ে দিলে সুন্দর করে। সিমি নিজেকে বাহবা দিল, মনে মনে মুখে বলল, হ্যাঁ বলে ফেল, পানির মতো বুঝিয়ে দেব। মিহু, আচ্ছা 1 আর 1 কেন 2 হবে? 3 কেন হবে না? 4 কেন হবে না? মিহুর প্রশ্ন শুনে সিমি কিছুক্ষণ তাকিয়ে রইল, মিহুর দিকে পড়ে বলল, ছোট্ট মিহু, এই প্রশ্নটা আমারও, তবে উত্তর আমার ভাবা আছে। এই মিহু আর পিহু 2 বোন, তেমনি একও 2 ভাই, তাই এদের যোগ করলে হয় 2। সিমির উত্তর শুনে বাকি সবার অবস্থা ছেড়ে দে, মা কেঁদে বাঁচি। সিরিয়াসলি, এই মেয়ের উত্তর যে এত সুন্দর, কিভাবে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে? এর মধ্যে পিহু বলল, আচ্ছা সিমি আপু শোন, আমার একটা প্রশ্ন, যেহেতু বিয়ে আমারও হবে, তাই জিজ্ঞাসা করলাম। সিমি, হ্যাঁ কর কর। পিহু, আচ্ছা মানুষ বলে না যে বাসর রাতে বিড়াল মারতে হয়? আচ্ছা এইটা কিভাবে মারতে হয়? মানে একটা জ্যান্ত বিড়ালকে কিভাবে মারব? এইসব করলে তো আরো গুনাহ হবে। পিহুর প্রশ্ন শুনে তিহান আর মিষ্টি দুইজনের কাশি উঠে গেছে। এইদিকে সিমি সামিয়া যারা রাত্রি ভাবছে, তাই তো এই প্রশ্নের কি উত্তর ভেবেও যখন কিছু পেল না, তখন সিমি বলল, অপেক্ষা কর, আমি ইউটিউবে সার্চ দিচ্ছি। বলে ফোন হাতে নিয়ে সার্চ দিতে যাবে, তখনই তিহান বলল, এই স্টপ, যাও সবাই, আমরা নামবো এইবার। সিমি থেমে গেল, কিন্তু পিহুকে বলল, আমি সার্চ দিয়ে জেনে তোকে পরে জানিয়ে দেব। এর মধ্যে তারা তাদের গন্তব্য পৌঁছে গেলে গাড়ি থেকে সবাই নামলো, ঠান্ডা বাতাস তাদের গা ছুঁয়ে দিল। কি সুন্দর জায়গা, লালাখাল নদীটা 2 জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে। 2 পাশেই ঘন জঙ্গল, সাথে আছে পাহাড়। কি সুন্দর জায়গা। সিমিরা গাড়ি থেকে একটু দূরে গিয়ে হাত মেলে সবুজ প্রকৃতি উপভোগ করতে লাগল। তাজউদ্দিন বলল, তোমরা যেন বেশি দূর যাবে না, আমরা এইখানে আছি, রান্নার ব্যবস্থা করছি। যারা বলল, আচ্ছা আব্বু, আমরা বেশি দূর যাব না। পিহু, মিহু, তাজ, তিহান, মিষ্টি সবাই বড়দের সাথে থাকলো, আর এই 4 বোন নিজেদের মতো ঘুরতে লাগলো। তারা অনেকটা দূরেই গেল। রাত্রি বলল, যাই বলিস, জায়গাটা কিন্তু অসাধারণ।
যারা হাত মেলে চোখ বন্ধ করে বলল, আজ যেন মনে হচ্ছে মুক্ত পাখি আমি। সামিয়া, ঠিক যেন এতদিন বন্দিত্ব জীবন যাপন করছিলাম। উফ কি যে ভালো লাগছে। সিমি দুঃখ প্রকাশ করে বলল, এইসব উপভোগ করার জন্য জামাই লাগবে রে। সে এই নির্জন জঙ্গলের ভিতরে আমাকে কোলে নিয়ে হাঁটবে আর আমি তার গলা জড়িয়ে ধরে প্রকৃতি উপভোগ করব। ঈশ্বর, আজ একটা জামাই নেই বলে। সিমির কথা শুনে সামিয়া যারা রাত্রি চিৎকার দিয়ে বলল, কি হ। সিমি চোখ মুখ কুচকিয়ে বলল, চিৎকার মারাস কেন? সামিয়া, কি বললি তোর জামাই নেই? সিমি, নেই তো। যারা চোখ বড় বড় করে বলল, আমার জ্যান্ত ভাইটাকে কি মেরে ফেলার প্ল্যান করছিস? সিমি ভ্রু কুচকে বলল, কোন ভাই? রাত্রি ফোন নিয়ে বলল, দাঁড়া আমি ফোন দিচ্ছি। রাত্রির বলতে দেরি। সিমি গিয়ে দৌড়ে রাত্রির হাত ধরতে দেরি না। হাত ধরে সিমি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মজা করছিলাম, মাফ করে দে। রাত্রি, আচ্ছা ঠিক আছে মাফ করলাম, তবে শর্ত আছে। সিমি, কি শর্ত? রাত্রি, এই নির্জন জায়গায় তোর এখন চিৎকার করে বলতে হবে নিশান ইচ্ছে লাভ ইউ। রাত্রির কথা শুনে সিমি ওর দিকে কেমন করে যেন তাকালো, তারপর মুহূর্তে সিমি চিৎকার দিয়ে বলল, আই লাভ বিদেশি কুত্তা। সামিয়া ভেবাচ্যাকা খেয়ে বলল, কি বললি? সিমি, আই লাভ বিদেশি কুত্তা। যারা কপাল চাপড়িয়ে বলল, আমার ভাইকে কুত্তার সাথে তুলনা করিস? বাহ বাহ। সিমি নিজেকে বাহবা দিয়ে বলল, কবুল বলার সময়ও বিদেশি কুত্তা কবুল বলেছি। সিমির কথা শুনে ওরা অবাক হয়ে বলল, সত্যি? সিমি, হুম সত্যি। সিমির কথা শুনে সবাই হাসল। এইবার তারা আবারও সবার কাছে ফিরে গেল, গিয়ে দেখল রান্না শেষ। খাবার খাবে সবাই, বসে পড়ল, খেতে লাগলো একসাথে। খাওয়া দাওয়া হয়ে গেলে একটু ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দেবে। নিশান, এই নিশান বালের নিশান, শোন না। নিশান বিরক্তি কণ্ঠে বলল, সমস্যা কি তোর? আমার নামকে তোর বালের নামের সাথে রাখছিস কেন? ইডিয়েট। জিহান হতাশ কণ্ঠে বলল, মানুষ বাঁচে আশায় আর আমি বাঁচি এক হতাশা বস্তা নিরাশায়। নিশান ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, এত না ঘুরিয়ে সোজাসুজি বল কি হয়েছে? জিহান, একটা গান গাইতে ইচ্ছে করছে, গাইব। নিশান উত্তর দিল না। জিহান বলল, চুপ থাকা মানে সম্মতির লক্ষণ, আমি গাইছি হুম। বলে জিহান একটু গলা পরিষ্কার করে গেয়ে উঠল, আমি নষ্টা মনে নষ্টা চোখে, দেখি তোমাকে মন আমার কি চাই, বোঝাই কেমনে। জিহানের গান শুনে নিশান নাক মুখ কুচকিয়ে বলল, ছি জিহান, সত্যিই তুই তৃতীয় লিঙ্গ নষ্টা চোখে মনে আমাকে কি দেখস? হ্যাঁ। জিহান মুখ ভাঙিয়ে বলল, শালা হারামি, তুই তৃতীয় লিঙ্গ গানটা তো আমার বউকে ক্রেডিট করে গেয়েছি। সামনে এখন তুই আছিস তো আমি কি করব? নিশান, প্রথমেই বলেছি আমি তৃতীয় লিঙ্গ কিনা চেক করে নে, আই ডোন্ট মাইন্ড। জিহান, দেখার ইচ্ছে নেই। নিশান, এইসব গান তুই শিখলি কোথা থেকে রে? আগে তো তুই এমন ছিলিস না। জিহান কষ্টের সাথে বলল, বাংলাদেশে কয়দিন থেকে তোর শালার কাছ থেকে শিখেছি। শালা পেয়েছিস একটা ভালো, এইসব গান শোনে ওর শোনা গান পছন্দ হয়েছে, ফোনে সার্চ দেই আরো গান পাই, শুনতে শুনতে মুখস্থ করে ফেলি। নিশান, ছোট বাচ্চা থেকে শিখছিস, তাও ভালো কিছু শিখলে হয়, তা না করে আবাল গান শিখছিস। শালা সব কয়টা ভাই বোন তোরা উগান্ডার বাসিন্দা? জিহান কেবলা হাসি দিয়ে বলল, সেই উগান্ডার মেয়েকেই তো বিয়ে করলি শোনা। নিশান জিহানের দিকে চোখ গরম করে তাকাতেই জিহান দ্রুত ল্যাপটপ অন করে কাজ করতে লাগল। সিমি মামুনি, একটু আয় তো আমার সাথে। সেলিনার ডাক শুনে সিমি উঠে আসলো, বলল, কি হয়েছে বড় আম্মু? সেলিনা সিমির হাত ধরে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আয় এর ভিতরে একটু ঘুরে আসি। সিমিও কিছু বলল না, চুপচাপ যেতে লাগল। সেলিনা দুঃখ প্রকাশ করে বলল, আমাকে ক্ষমা করে দিস মা, আমার ছেলে তোকে অনেক জ্বালায়, অনেক শাস্তি দেই, মারধর করে, মাফ করিস না আমাকে। সিমি, আরে বড় আম্মু তুমি মাফ চাইছো কেন? আর নিশান ভাইয়ের কাজ কাম প্রথম প্রথম খারাপ লাগলেও এখন সহজ হয়ে গেছে, তাই আমি কিছু মনে করি না, আর তুমিও আমার কাছে মাফ চাইবে না, ঠিক আছে? সেলিনা হাসি মুখে বলল, তোর মতো এমন একটা লক্ষ্মী মিষ্টি ছেলের বউ পেয়ে আমি ধন্য রে সিমি, আমি সত্যিই ধন্য, নিশ্চয়ই কোন পুণ্যের কাজ করছিলাম তাই আল্লাহ আমাকে এত বড় উপহার দিয়েছে। সিমি শুধু আসলো। এইভাবে টুকটাক কথা বলতে বলতে সিমিরা অনেক দূরে চলে গেল, পাহাড়ের মাঝখানে তারা হাঁটছে, বড় বড় খাদও আছে, ভয়ঙ্কর টাইপ জায়গা।
সন্ধ্যা হয়ে এসেছে। সেলিনা দাঁড়ালো, সিমিকে বলল, সিমি মামুনি, ওই যে ওই ফুলগুলো আমাকে এনে দেবে। হাত দিয়ে খানিক দূরে রঙ্গনা ফুলের গাছ দেখালো। সিমি হেসে বলল, অবশ্যই, তুমি অপেক্ষা কর, আমি এনে দিচ্ছি। বলে সিমি যেতে নিলেই সেলিনা বলল, তোর ব্যাগটা আমার কাছে দিয়ে যা। সিমি হাসি মুখে ব্যাগ দিয়ে ফুল আনতে গেল। এইদিকে সিমিকে যেতে দেখে সেলিনা মনে মনে বাঁকা হাসি দিল, আস্তে আস্তে সেই জায়গা থেকে সরে গেল। আবারও সবার কাছে ফিরে গিয়ে মিশে গেল। সিমিকে যখন সে আনছিল তখন সিমির ওইখানে কেউ ছিল না, ও একা ছিল, তাই কেউ সন্দেহ করতে পারবে না। এইদিকে সিমি ফুল ছিঁড়ল, অনেকগুলো ছিঁড়ল। সন্ধ্যা নেমে গেছে, সূর্য ডুবে যাচ্ছে। সিমি ফুল হাতে সেলিনা যেইখানে ছিল ওইখানে আসতেই চমকে উঠে, কারণ ওইখানে সেলিনা নেই। সিমি ভয়ে ভয়ে আশেপাশে সেলিনাকে খুঁজতে লাগলো, না কোথাও পেল। সিমির ভয় গলা শুকিয়ে যাচ্ছে, চোখে পানিরা ভিড় করে আছে। সিমি চিৎকার দিয়ে বলল, বড় আম্মু, ও বড় আম্মু, কোথায় তুমি? বড় আম্মু, ও বড় আম্মু, আমার ভয় করছে, নিয়ে যাও আমাকে। সিমির আওয়াজ যেন আবারও সিমির কাছেই ফিরে আসছে, কিন্তু তার শব্দ শুনে অন্য কারোর আওয়াজ ভেসে আসছে না। এইদিকে সূর্য ডুবে গেছে, চারিদিকে আধার নেমে আসছে। সিমির ভয় লাগছে, সে হাঁটতে লাগলো, কিন্তু রাস্তা সে চেনে না, আরো গভীরে চলে গেল। বড় বড় পাহাড়, ঘন জঙ্গল, খাদের মধ্যে ফেসে গেল। সে কান্না করছে, তার কান্নার আওয়াজ কেউ শুনতে পারছে না। চিৎকার করছে, তাও কেউ তার চিৎকারের উত্তর দিচ্ছে না। সিমি ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো। ভীষণ ভয় লাগছে তার, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে এসেছে, সবাই গাড়িতে উঠে বসলো। খবর হলো সিমি নেই। আবারও নামলো গাড়ি থেকে, আশেপাশে সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও পেল না সিমিকে। এইদিকে সেলিনা আর মিষ্টি মনে মনে হাসছে, কারণ এইসব ঘুরতে আসা সিমিকে এই জঙ্গলের মাঝে হারিয়ে দেওয়া, এইসব তাদের প্ল্যান। সবাই হন্য হয়ে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। রোজিনা কান্না করছে, সেলিনা গিয়ে সান্ত্বনা দিচ্ছে। যারা তার ফোন বাহির করে কল মিলালো নিশানের নাম্বারে। 2-3 রিং হতেই নিশান কল তুলল। যারা কান্না করতে করতে ডাকল, ভাইয়া। নিশানের কপাল কুঁচকে এলো, বুকের ভিতরে কেউ যেন এলোপাতাড়ি হাতুড়ি পিটাচ্ছে। কিছু হয়েছে নাকি তার ইস্যুর? নিশান শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে? যারা কান্না করতে করতে বলল, ভাইয়া, সিমিকে খুঁজে পাচ্ছি না। সিমিকে খুঁজে পাচ্ছে না শব্দটা কানে যেতেই নিশান চিৎকার দিয়ে বলল, হোয়াট? যারা সবকিছু খুলে বলল। যা শুনে নিশান রাগে তিরতির করে বলল, কুত্তার বাচ্চারা, আমার ইস্যুকে নিয়ে গিয়ে হারিয়ে ফেলছিস। আমার পারমিশন ব্যতীত আমার ইস্যুকে নিয়েছিস মানলাম, এখন হারিয়েছিস। খোদার কসম, আমার ইস্যুর গায়ে যদি একটা আঁচড় লাগে, আমি খুন করে ফেলবো সবাইকে। বলে কল কেটে দিল। পাশে জিহান দাঁড়িয়ে ছিল, সব কথা শুনেছে, আর সাথে সাথেই বেশি রেট দিয়ে ইমার্জেন্সি 2টো টিকিট কেটেছে বাংলাদেশ যাওয়ার। নিশান যেইভাবে ছিল সেইভাবেই বেরিয়ে গেল, সাথে জিহানও দৌড় দিল। জিহান বলল, টিকিট কেটে ফেলছি, আর 10 মিনিট পরে ফ্লাইট, আমাদের দ্রুত যেতে হবে। এয়ারপোর্ট থেকে তাদের দূরত্ব 10 মিনিটের, আর হাতে সময়ও 10 মিনিট। নিশান দ্রুত বাইক নিয়ে উঠল, সাথে জিহানও উঠে বসল। ফুল স্পিডে চালিয়ে 10 মিনিটে রাস্তা 3 মিনিটে পৌঁছালো। তারা নেমে দ্রুত সব ঠিকঠাক করে প্লেনে উঠে বসল। নিশানের সারা শরীর রাগে তিরতির করে কাঁপছে। সবকিছু ভেঙে চুরমার করতে ইচ্ছে করছে। ভয় করছে তার কলিজার জন্য। ইস্যুর কিছু হলে সে যে কি করবে তার ঠিক নেই। কখন যে যাবে, এই পর্যন্ত তার ইস্যু কিভাবে আছে আল্লাহ জানে। আল্লাহর কাছে দোয়া করছে যেন সে যতক্ষণ না পৌঁছায় ততক্ষণ যেন সিমি সেফ থাকে। প্লেন উড়াল দিল, গন্তব্য বাংলাদেশ। সকাল 8টা বেজে 2 মিনিট। চৌধুরী ম্যানশনে প্রবেশ করল পরপর 2টা গাড়ি। চৌধুরী পরিবার সবাই নেমে বাড়ির ভিতরে ঢুকল। কিন্তু বাড়িতে ঢুকতেই তারা অবাক, কি অবস্থা বাড়ির ভিতরে। সিঁড়ির পাশে থাকা ফ্লাওয়ার ভাসগুলোর কাঁচসহ প্লাস্টিক ফুল ফ্লোরে ফেলানো। ড্রয়িং রুমে থাকা সোফাগুলো উল্টানো। টি টেবিল আছাড় মারা। ডাইনিং টেবিলও ভেঙে ফেলা, সবগুলো চেয়ার উল্টানো। কোন কোন চেয়ারের পা ভেঙে গেছে। মানে পুরো ড্রয়িং রুম সহ ডাইনিং রুমের কোন আসবাবপত্র ঠিক নেই, সব ভেঙে নিচে ফ্লোরে আছে প্লেট গ্লাসগুলোও। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ঠিক তখনই নিশান নেমে আসলো সিঁড়ি বেয়ে, হাতে একটা আপেল, সেইটাতে কামড় দিতে দিতে নেমে আসছে।
শার্টের 2-3টা বোতাম খোলা, উপর থেকে হাতা ফ্লোল্ড করা, বাম হাতে রক্তের ছোপ ছোপ দাগ। বাড়ির সবাই নিশানকে দেখে বুঝে গেল এইটা নিশান ছাড়া কেউ করেনি। তাজউদ্দিন ভিতরে ঢুকলো, নিশানের উদ্দেশ্য বলল, এই ছেলে, এই সমস্যা কি তোমার? এইভাবে জিনিসপত্র ভাঙছ কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার? নিশান আপেলটা ফেলে দিল, ঘাড়টা এই পাশে ওই পাশে করে নিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার সমস্যা আপাতত পরে আগে এইটা বলুন, সিলেটে লালাখাল নদীতে যাওয়ার প্ল্যান কার ছিল? তাজউদ্দিন রাগান্বিত কণ্ঠে বলল, সেইটা কেন তোমাকে বলতে হবে? বাপের জিনিস পেয়ে ভেঙেছ, নিজে কামাই করে ভাঙতে পারোনি? ইডিয়েট ছেলে একটা। নিশান তাজউদ্দিনের দিকে তাকিয়ে স্লো ভয়েসে বলল, আব্বু, তোমাকে আমি কিছু বলিনি, বলতে চাইও না, তুমি চুপচাপ দাঁড়িয়ে থেকে ট্রেলার দেখো। তাজউদ্দিন কিছু বলতে গেলে নিশান হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল, লালাখাল যাওয়ায় প্ল্যান কে করেছিল? সেলিনা হাসি মুখে এগিয়ে এসে বলল, আমি করেছিলাম, বাড়িতে সবাই বোর হচ্ছিল তাই একটু ঘোরাঘুরি প্ল্যান করেছিলাম। নিশান তার মায়ের দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলল, বোর হচ্ছিলে? আমার ইস্যুকে কার পারমিশনে নিয়ে গেছিলে? সেলিনা মেকি হাসি দিয়ে বলল, কেন আব্বু, সিমি তো আমার মেয়ের মতোই। সেলিনাকে কথা শেষ করতে না দিয়ে নিশান গম্ভীর কণ্ঠে বলল, মেয়ের মতো? মেয়ে তো না, কোনোদিন ভেবেছ মেয়ে? হুহুম, ভাবোনি আর ভাববেও না। সেলিনা, তুমি এমন ভাবে বলছো কেন? নিশান এইবার মুখের রং পাল্টিয়ে ফেলল, হিংস্রতার সাথে বলে উঠল, স্টপ ইয়োর ফাকিং ড্রামা। কে হন আপনি আমার? কোন সাহসে আমার ইস্যুকে কেড়ে নিচ্ছিলেন? আনসার মি। সেলিনা অবাক কণ্ঠে বলল, নিশান, কি ভাষা তোমার এইগুলো? আমি তোমার মা হয় ভুলে গেছো নাকি? নিশান রাগে তিরতির করতে করতে বলল, মা হাওফানি, মা হওয়ার যোগ্যতা আপনার মধ্যে নেই। জন্ম দিয়েছেন আমাকে? কর্ম করেছেন? জন্ম দিলেই মা হওয়া যায় না, কর্ম করতে হবে। আরে মারা নাকি ছেলেদের বেশি ভালোবাসে? আরে আমার মা আমাকে গলা টিপে হত্যা করছে। তাজউদ্দিন উঁচু কণ্ঠে বলল, নিশান, কি ব্যবহার এইটা তোমার? নিশান হাত উঁচিয়ে বলল, স্টপ, আমি বলবো আর উনি উত্তর দিবে, এর বাইরে কেউ কথা বললে খুব বেশি খারাপ হয়ে যাবে। সেলিনার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, নিশানের চোখের দিকে তাকিয়ে বলল, আমি কখনো নিজের হাতের তোকে খুন করব না আব্বু, জানি না আমার নামে তোর সম্পর্কে কি ধারণা, কিন্তু আমি আর আমার আল্লাহ জানে ঠিক কতটা পরিমাণ ভালোবাসি আমি তোকে। প্রতিটা মুহূর্ত তোর মঙ্গল কামনা করি আল্লাহর কাছে। নিশান সদর দরজার কাছে গিয়ে সেই জায়গা থেকে একটা ফ্লাওয়ার বাস তুলে জোরে আছাড় মেরে বলল, খুন তো অনেক আগেই করেছেন, কেন রেখে আসছিলেন আমার ইস্যুকে? কি ক্ষতি করছে আপনার? কি ভাবছেন আমি কিছু জানি না? আমার ভালো চান আপনি? আমার ভালো চাইতে গিয়ে আমার কলিজা টেনে রান্না করে খাচ্ছেন তো আমি ভালো থেকে আপনার পছন্দ করা মেয়েকে বিয়ে করে বেঁচে যাব? নিশানের কথা শুনে বাড়ির প্রতিটা মানুষ সেলিনার দিকে তাকালো। সেলিনা বলল, কি সব বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কেন সিমি মামুনিকে নিয়ে যাব কোথাও? নিশান এইবার সবার ভিড়ে দাঁড়িয়ে থাকা মিষ্টির হাত ধরে টেনে আনল। সেলিনার দিকে তাকিয়ে মিষ্টির বাম গালে জোরে চড় মারল। সবাই অবাক, মিষ্টি গালে হাত দিয়ে নিশানের দিকে তাকাতেই নিশান আবারও মিষ্টির ডান গালে চড় মারল। মিষ্টি দুই গালে হাত রেখে নিশানের দিকে অশ্রু ভর্তি নয়নে তাকিয়ে রইল। সেলিনা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, নিশান, ওকে মারছো কেন? ও কি করেছে তোমাকে? নিশান আবারও চড় মারল, মিষ্টির গালে বাঁকা হাসি দিয়ে বলল, কারণ মূল কর্পিট তো এই দোকান থেকে কিনে আনা মিষ্টি। এখন সত্যিটা স্বীকার করেন তবে ওকে রেহাই দেব। সেলিনা চুপ হয়ে গেল, বাড়ির প্রতিটা সদস্য সেলিনার দিকে তাকিয়ে। নিশান পরপর মিষ্টির দুই গালে 10টা থাপ্পড় মারল, ও আর দাঁড়াতে পারছে না, শক্ত হাতের থাপ্পড় খেয়ে তার মাথা ঘুরাচ্ছে। মাথা ঘুরে পড়ে যেতে নিলে নিশান ওর এক বাহু ধরে আবারও একটা জোরে থাপ্পড় মেরে ছেলে দিল। মিষ্টি গিয়ে দূরে ফ্লোরে মাথা ঘুরে পড়ে গেল। নিশান আবারও মিষ্টির কাছে যেতেই সেলিনা বলে উঠল, নিশান, বন্ধ কর। হ্যাঁ, আমি নিয়ে গিয়েছিলাম সিমিকে সেখানে, আমি সহ্য করতে পারি না সিমিকে, তোমার বউ হিসাবে আমি একদম পারি না। আমি ঘৃণা করি সিমিকে, ঘৃণা। ও তোমার বউ হওয়ার যোগ্য রাখে না। সেলিনার কথা শুনে বাড়ির প্রতিটা মানুষের অবাকের চরম সীমানায়। নিশান চিৎকার দিয়ে বলল, আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা কার আছে কিনা নেই সেইটা আমি ডিসিশন করব। কাউকে পীড়িত দেখাতে বলিনি। সেলিনা, ওর জন্য তুমি মার খেয়ে এই দেশ ছেড়েছিলে নিশান। নিশান হিংস্রতার সাথে বলল,
মার খেয়েছি, দেশ ছেড়েছি, তাতে আপনার কি সমস্যা? আমি আমার ইস্যুকে চাই, নিজের করে চাই, আমি উন্মাদ সব সময় আমার ইস্যুর জন্য। আমি ওকে চাই, তাই মার খেয়েছি। আপন করে পেতে এই দেশের মাটি ত্যাগ করেছি। আর এখন আমার ইস্যুকে কেড়ে নিতে আসছেন? সেলিনা, তুমি ভুল ধারণাতে বাস করছো, সিমি তোমার জন্য সঠিক নই। নিশান, সে সঠিক হলেও এই নিশানের, বেঠিক হলেও এই নিশানের। তবে একটা কথা কান খুলে শুনে রাখেন, জন্মদাতা মা হন বলে এইবার ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার এমন ভুল করার মতো কোন অপশন রাখব না। পুরো পরিবারের জন্য সতর্ক, আমার ইস্যুকে যদি কেউ হার্ট করার চেষ্টা করে তার কলিজা ছিঁড়ে এনে আমার ইস্যুর পায়ের নিচে রেখে দেব। হোক সেইটা তার বাবা মা কি আমার বাবা মা, সো বি কেয়ারফুল। বলে নিশান আর দাঁড়ালো না, হনহন পায়ে সে বেরিয়ে গেল বাড়ি থেকে। সে এখন হাসপাতালে যাবে সিমির কাছে। নিশান চলে যেতেই সেলিনা মিষ্টির কাছে গেল। তাকে নিজের কোলে নিল। তাজউদ্দিন আশ্চর্য কণ্ঠে বলল, সেলিনা, তুমি কি বললে এইটা? সিমিকে তুমি সহ্য করতে পারো না? সেই কবেকার কথা ধরে রাখছ? সেলিনা চিৎকার দিয়ে বলল, হ্যাঁ রাখছি, পারি না আমি সহ্য করতে। ওই মেয়ের জন্য আমার নিশান কত মার খেলো, দেশ ছাড়ল। এমনকি আমার মেয়ের থেকেও বেশি পিওরিটি সবাই ওই মেয়েকেই দেই। আমার সহ্য হয় না। কেন আমার ছেলে মেয়েরা সবসময় ওই মেয়ের গোলামের মতো থাকবে কেন? আমি সহ্য করতে পারি না। আর দ্বিতীয় প্রশ্ন আমাকে করবে না। বলে সেলিনা মিষ্টিকে দাঁড় করালো। আস্তে আস্তে ধীরে সিস্টে মিষ্টিকে নিয়ে মিষ্টির রুমে গেল। রোজিনার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, সে এত বছর জেনে আসছে বড় আফা তার সিমিকে বড্ড ভালোবাসে, একটু চঞ্চল প্রকৃতি। কিন্তু এত বছর যে ঘৃণা করো জানত না। সালাউদ্দিন নিজের স্ত্রীকে এক বাহু দিয়ে জড়িয়ে ধরল। তাজউদ্দিন আসলো সালাউদ্দিনের কাছে। ঘাড়ে হাত রেখে বলল, মাফ করিস ভাই আমাকে, আসলে কি থেকে কি হলো কিছু বুঝতে পারলাম না, আমাকে মাফ করে দিস। সালাউদ্দিন বড় ভাই এর হাত ধরে বলল, তুমি কেন মাফ চাচ্ছ ভাইজান? ভাবির জায়গায় ঠিকই আছো। বাদ দাও এই সব। বলে সালাউদ্দিন রোজিনাকে নিয়ে নিজের রুমে গেল। কিয়া সব বাচ্চাদের নিয়ে রুমে গেল। জামালউদ্দিনও চলে গেল। মেহেরিমা, রুবেল, তিহান এরাও নিজেদের রুমে গেল। আসলে কিছু বলার নেই। তাজউদ্দিন গম্ভীর মুখে নিজের রুমের দিকে গেল। যারা সামিয়াকে বলল, এমন হওয়ার তো কথা ছিল না শামু। সামিয়া যারাকে জড়িয়ে ধরে বলল, চুপ কর, রুমে চল। বলে তিনজন রুমে চলে গেল। নিশানের গাড়ি হাসপাতালের সামনে থামল। সে দ্রুত পায়ে ভিতরে ঢুকল। জিহান নিশানকে দেখে উঠে এসে বলল, সিমিকে অনেক আগেই কেবিনে শিফট করা হয়েছে, দেখা করতে পারবি, তবে এখনো জ্ঞান ফিরিনি। তুই থাক, আমি আসছি একটু পরে। নিশান কোন উত্তর না দিয়ে সিমির কেবিনে ঢুকে পড়ল। জিহান লম্বা একটা শ্বাস নিয়ে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। নিশান কেবিনে ঢুকতেই দেখতে পেল এক রমণীকে, হাসপাতালের নীল পোশাক পরে আছে। হাতে ক্যানেলা লাগানো, চুলগুলো বিউনি করে এক পাশে রাখা, কম্বলটা পেট পর্যন্ত তোলা। নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। নিশান চেয়ারে গিয়ে বসল। সিমির ডান হাত নিজের হাতের মধ্যে নিল। ধুকপুক করতে থাকা হার্টবিট যেন একটু শান্ত হচ্ছে। নিশান চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিল 2-3 বার। এর মধ্যে নার্স ঢুকতেই নিশান বলল, এখন না, বেরিয়ে যান, আমার প্রাইভেসি লাগবে। ডিস্টার্ব করবেন না। নার্সটা কিছু না বলে চলে গেল। নিশান সিমির মুখের দিকে তাকালো, মুখে হাত দিল। হুট করে নিশান উঠে সিমির কপালের সাথে নিজের কপাল ঠেকালো। কিয়তক্ষণ ওইভাবেই থাকলো। নিশানের চোখ থেকে গড়িয়ে পড়ল নোনা পানি। নিশান কান্না করছে। নিশান একটা বড় নিঃশ্বাস নিল। উঠে আসলো, সিমির হাতটা শক্ত করো জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে বলল, বিশ্বাস কর ইস্যু, আমার হৃৎপিণ্ডটা এখনো জোরে জোরে বিট করছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোর হারিয়ে যাওয়ার খবর শুনে আমার সারা দেহ কেঁপে উঠেছিল, নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। তোকে যখন খুঁজছিলাম, ভোরের আলো ফুটার সময় হয়েছে, কিন্তু তোকে পাচ্ছিলাম না, মনের ভিতরে ভয় জমছে তোকে হারানোর। আমি তোকে হারাতে পারবো না ইস্যু। কোনভাবেই তোকে হারাতে আমি পারবো না। নিশান থামলো, আবারও একটা শ্বাস নিয়ে বলা শুরু করলো, বুদ্ধি হওয়ার পর থেকে আমি 2বার কান্না করছি। প্রথমবার তোকে ছেড়ে সদূরে পাড়ি দেওয়ার সময়, আর তোর হারানো খবর আমাকে ভয় ধরিয়ে দিয়েছে। আমি ভীষণ কষ্টে আছি ইস্যু। আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না।
আমার প্রতিটা নিঃশ্বাসও তোর নামেই হয়। আমি তোকে কষ্ট দেই, আঘাত করি, কিন্তু তোর প্রতি আমার যেই উন্মাদনা তা এই আঘাতের কাছে তুচ্ছ। নিশান তার ইস্যুর জন্য দুনিয়ার সবকিছু করতে রাজি। এইগুলো ভালোবাসা বলা যায় না ইস্যু, এইগুলো আমার উন্মাদনা, আমার আসক্তি, একমাত্র আমার আসক্তি, যা অ্যালকোহলেও পাওয়া যায় না। বড্ড উন্মাদ আমি তোর জন্য। তোকে হারাতে চাই না আমি। নিশানের কথা যেন আটকে আসছে, চোখ থেকে পানি বাহির হচ্ছে অঝরে। চোখ বন্ধ করল সে, চোখের পানিগুলো মুছল, সিমির মুখে হাত রেখে বলল, জানি না আমার এই আসক্তি তুই কবে বুঝবি। কবে বুঝবি আমার এই উন্মাদনা শুধুই তোর জন্য? কবে বুঝে আমাকে তোর করে নিবি? কিচ্ছু জানি না আমি। জানতে চাই না, তুই শুধু মৃত্যুর আগ পর্যন্ত আমারই থাকিস। তোকে হারিয়ে নিজে আত্মহত্যা করব, কিন্তু বেঁচে থেকে তোকে হারিয়ে ফেলার সাধ্য আমার নেই। তুই আমার ভীষণ প্রিয়, যাকে হারালে এই নিশানের অস্তিত্ব দুনিয়া থেকেই বিলীন হয়ে যাবে। নিশানের কথা বলার মধ্যে ফোন বেজে উঠল। নিশান ফোন বাহির করে রিসিভ করতে ওই পাশ থেকে কি শোনা গেল জানা নেই, তবে নিশান গম্ভীর কণ্ঠে বলল, অপেক্ষা কর, আমি আসছি। বলে কল কেটে দিয়ে সিমির কপালে গভীর একটা চুমু এঁকে দিয়ে বলল, অপেক্ষা করিস আমার জন্য, আমি নিয়ে যাব তোকে। বলে নিশান আর দাঁড়ালো না, কেবিন থেকে বেরিয়ে গেল। নিশান চলে যাওয়ার 2 মিনিট পরে সিমি চোখ খুলল। তার চোখ লাল টুকটুক করছে, ঠোঁটের উপরে ঠোঁট দিয়ে কান্না আটকানোর চেষ্টা করছে। সিমি আস্তে আস্তে উঠে বসল। নিশানের প্রতিটা কথা যেন তার হৃদয় বাজছে। কান্না আসছে তার, চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আজকে যদি নিশানের কথাগুলো না শুনত, হয়তো সে কখনোই নিশানকে বুঝত না। একটা মানুষ কতটা তাকে চাই, তাকে হারিয়ে ফেললে নিজের জীবন তাই বিলীন করে দেবে, সবকিছু করতে পারবে। কতটা আসক্তি সে তার নিশানের কাছে, সে এখন উপলব্ধি করতে পারছে। নিশান তো তাকে এমনি এমনি শাস্তি দেই না, সে দোষ করে তাই শাস্তি দেই। নিশান তাকে চাই, তাকে হারাতে না, আগলিয়ে রাখতে। ছেলেদের চোখ থেকে নাকি সহজে পানি পড়ে না, কিন্তু নিশান ভাই তার ইস্যুর জন্য কান্না করছে। এইগুলো ভাবলেই সিমির বুকের বাম পাশে কেমন যেন চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। নিশান ভাই তাকে কতটা চাই সিমির জ্ঞান অনেক আগেই ফিরেছে। কেবিনে নিশানকে ঢুকতে দেখে সে দ্রুত চোখ বন্ধ করে জ্ঞান হারানোর নাটক করছিল। তাই তো অপ্রত্যাশিত কথাগুলো সব শুনে ফেলল। সিমি বিড়বিড় করে বলল, আপনি আমাকে কতটা চান আমি এতদিন জানতাম না নিশান ভাই, আপনি আমাকে মারতেন বলে আপনাকে ঘৃণা করতাম আমি। কিন্তু দিন শেষে দেখা যায় আমার মারার পিছনে হাজারটা ভুলই আমার। আমি দোষী, আমি আপনার কাঠগড়াই বন্দী হয়ে গেলাম, শাস্তি দেন। আপনাকে ঘৃণা করেছি, পাপ করেছি, শাস্তি দেন আমাকে। আপনাকে কেন বুঝতে চাইনি আমি? এতটাই অবুঝ আমি। আমাকে বুঝতে কেন দেননি? পচা নিশান ভাই। হু বলে সিমি চোখে পানি নিয়ে হাসল। কিছু মিনিট আগেও এই সিমি নিশানকে ঘৃণা করত, আর কিছু মিনিট পরে কিনা এই সিমি নিশানের জন্য চোখের পানি ফেলছে। সিমি আবারও শুয়ে পড়ল, তাকে অপেক্ষা করতে হবে। নিশান ভাই বলেছে তাকে নিতে আসবে, আমি যেন অপেক্ষা করি। সিমি চোখ বন্ধ করে শুয়ে রইল, নিশানের অপেক্ষা করার জন্য। রাত 7টা বেজে 4 মিনিট। সিমির কেবিনে ঢুকল নিশান। সিমি হেলাম দিয়ে বসেছিল, নিশানকে দেখে মাথা নুয়ে রাখল। নিশান এসে সিমির কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কেমন আছিস এখন? সিমি মিনমিনে সরে বলল, ভালো। নিশান, ওঠ, বাড়িতে যাব। সিমি কিছু না বলেই উঠে দাঁড়াল। সে নিজের পোশাক পরে নিয়েছে, অনেক আগেই নিশান পাঠিয়ে দিয়েছিল বডিগার্ড দ্বারা। সিমির নজর নিশানের হাতে যেতেই আঁতকে উঠল। নিশানের ডান হাত নিজের হাতে নিয়ে বলল, কি হয়েছে আপনার হাতে? রক্ত কেন? ঈশ্বস কেটে গেছে কতখানি। নিশান এক ঝাড়া মেরে হাত নিয়ে বলল, কাটে কাটুক, তোর কি সমস্যা? বাড়ি চল। সিমি নিশানের হাত টেনে ধরে বেডে বসিয়ে বলল, এই হাত ড্রেসিং হবে, তারপর বাড়ি যাব, এর আগে না। নিশান দাঁতে দাঁত চেপে বলল, আমি কি তোর সাথে নাটক করছি ইস্যু? সিমি দাঁত কেলিয়ে হেসে বলল, নাটক না, ড্রামা করছেন। নিশান, আমার মুখে মুখে কথা বলছিস? বাহ। সিমি মুখ ভাঙিয়ে বলল, আমার মুখ আছে তাই আপনার মুখে মুখে কথা বলছি। সিমির এইসব কথা যেন নিশানকে রাগিয়ে তুলছে। সে রাগে তিরতির করতে করতে বলল, এত আগলা পিড়ি তো আমার লাগবে না, বাড়ি চল। সিমি জেদ ধরে বলল, আগে হাত ড্রেসিং করবেন তারপর। নিশান এইবার সিমিকে পাজা কোলে তুলে নিয়ে বলল,
যেই রাস্তায় ছিলিস সেই রাস্তায় ফিরে যা, আমার সাথে তিরিং বিরিং করলে এইবার জানে মেরে ফেলব। সিমি মুখ ভাঙিয়ে অন্যদিকে ফিরে রইল। আসলে সমস্যা হচ্ছে কুকুরের লেজ সারা বছর চেষ্টা করে সোজা করতে গিয়েও সোজা হয় না, সেই ব্যাকাই থাকে। এই বিদেশি কুত্তা, ও তাই ও তো আসলেই কুত্তা, তো লেজ কেমনে সোজা হবে? হু। নিশান সিমিকে কোলে করে গাড়িতে নিয়ে বসল। সিমি নিশানের কোল থেকে নেমে বসতে চাইলে নিশান শক্ত করে সিমির কোমর জড়িয়ে ধরল। যেন নড়তে না পারে। সিমি মনে মনে বলল, যাতে মাতাল, কিন্তু তালে ঠিক শালা বিদেশি কুত্তা, তোর লেজ বেকা থাক সুজা, আমি করতাম না। হু। নিশান গাড়ি চালাতে লাগলো আর সিমি ওইভাবেই নিশানের কোলে বসে বুকে মাথা রেখে চুপ করে শুয়ে রইল। কিন্তু সিমি সে তো চুপ না। নিশানের হার্টবিট জোরে জোরে বিট করছে, যা সিমি কান পেতে শুনতে পারছে। সিমি বলে উঠল, আপনার হার্টবিট এত জোরে জোরে বিট করে কেন? নিশান বাঁকা হেসে বলল, বউ কাছে থাকার সত্ত্বেও ফরজ কাজ করতে না পারার দরুন হার্টবিট জোরে জোরে বিট করছে। সিমি প্রশ্ন করল, বউ কাছে থাকলে কেমন ফরজ কাজ করতে হয়? নিশান ধমক দিয়ে বলল, চুপ করে বসে থাক ইডিয়েট। সিমি মুখ গোমরা করে বলল, আপনার হার্টবিট আমাকে চুপ থাকতে দিচ্ছে না, আপনি চুপ করিয়ে দেন হার্টবিটকে। নিশান, আর একটা সাউন্ড তোর মুখ থেকে বাহির হলে তোর হৃদস্পন্দনটাই একদম বন্ধ করে দেব। নিশানের হুমকি স্বরূপ বাণী শুনে সিমি মুখে হাত দিয়ে চুপচাপ শুয়ে রইল। বলা যায় না এতটা চাই ঠিকই, উন্মাদ ঠিকই, তবে মেন কথা একজন সাইকো ও খুন করতে হাত কাঁপবে না। চুপ থাকাই শ্রেয়। সময়টা রাত 9টা বাজে। নিশানের গাড়ি এসে থামল চৌধুরী ভিলাতে। নিশান সিমিকে ওইভাবে কোলে নিয়েই বাড়ির ভিতরে প্রবেশ করল। ড্রয়িং রুমে সবাই বসেছিল। নিশানদের দেখে তাজউদ্দিন প্রশ্ন করল, সিমি এখন কেমন আছে? নিশান গম্ভীর কণ্ঠে জবাব দিল, ভালো। বলে নিশান সিমিকে নিয়ে উপরে উঠে গেল। সিমির কেন জানি আজকে লজ্জা লাগছে, এইভাবে সবার সামনে তাকে কোলে করে আনল। ঈশ্বর, কি লজ্জা, কি লজ্জা! নিশান সিমিকে নিজের রুমে নিয়ে গিয়ে বেডে বসিয়ে দিল। সিমির লজ্জা বরণ মুখ দেখে নিশান ভ্রু কুঁচকে প্রশ্ন করল, তোর আবার কি হলো? সিমি মাথা নিচু করে বলল, সবার সামনে আমাকে কেন এইভাবে কোলে করে আনলেন? নিশান, তো? সিমি, তো মানে? আমার লজ্জা লাগে না নাকি? এইভাবে সবার সামনে দিয়ে আমাকে কোলে করে আনলেন? নিশান একই সুরে বলল, তোর লজ্জাতে আমার কি আসে যায়? চুপ করে বসো, বিনা বাক্য ব্যয় করে। বলে নিশান ওয়াশরুমে ঢুকে গেল। সিমি নিশানের যাওয়ার পানে তাকিয়ে মুখ ভাঙিয়ে বলল, শালা বিদেশি কুত্তা, তোর জীবনেও ভালো হবে না। হু হু। আসছিলেন মানবতা দেখতে, আর শালা বিদেশি কুত্তা তুই ফিজিক্স কেমিস্ট্রি বুঝিয়ে দিলি। হু হু। সিমি বেডে হেলাম দিয়ে শুয়ে শুয়ে রুমের চারপাশে দেখতে লাগল। পুরো 10 মিনিট পরে নিশান শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। তার পরনে সাদা টি শার্ট, কালো ট্রাউজার। সিমি আর চোখে নিশানের দিকে তাকালো। নিশান কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। সে নিচে নেমে কিচেনে গেল। সেখানে কেউ ছিল না। নিশান একটা প্লেটে বেশ খানিক ভাত, পাশে সবজি, মাছ আর মাংস নিয়ে নিজের রুমে আসলো। নিশানকে আসতে যেতে সবাই দেখল, কিন্তু কেউ কোন প্রশ্ন বা কোন কথা বলল না। নিশান রুমে ঢুকে বেডে সিমির পাশে বসে প্লেটের ভাত লোকমা মাখিয়ে সিমিকে খাইয়ে দিতে লাগলো। সাথে নিজেও খেল। খাওয়া শেষ হতে নিশান হাত ধুয়ে প্লেট রেখে সিমিকে মেডিসিন দিল। সিমির মেডিসিন খাওয়া শেষ হতে নিশান বেডে শুয়ে পড়ল লাইট অফ করে। নিশান বেডের আরেক পাশে মুখ করে শুয়ে রইল। সিমি নিশানের দিকে তাকিয়ে মনে মনে বলল, বিদেশি কুত্তা ইগনোর, আমিও পারি দেখিস কাল থেকে। হু হু। বলে সিমি চোখ বন্ধ করল। একটা একটা ওষুধের ডোজ অনেক বেশি। সাথে সাথে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সিমি ঘুমাতে নিশান তার দিকে ফিরল, সিমিকে নিজের কাছে টেনে আনল। সিমির গলায় মুখ গুজে ঘুমের দেশে হারিয়ে যেতে লাগল। রাত 11:50 এমন সময় বাড়ি ফিরল জিহান। বাড়ির কেউ জেগে নেই। বলতে গেলে বাইরে নেই, সবাই নিজেদের রুমে। জিহান ডুপ্লিকেট চাবি দিয়ে সদর দরজা খুলে ভিতরে প্রবেশ করল, নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। বড্ড ক্লান্ত সে, লম্বা শাওয়ার লাগবে। পুরো 30 মিনিট ধরে জিহান শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে কাভার থেকে একটা শর্ট প্যান্ট বাহির করে পরে নিল। চুলগুলো টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। চুলগুলো সেট আপ করে বেডের কাছে গেল।
বালিশ ঠিক করে বেডে রাখতেই দেখা মিলল লাল রঙের রঙিন একটা ভাঁজ করা কাগজ। জিহান ভ্রু কুচকিয়ে কাগজটা তুলল, উল্টিয়ে পাল্টিয়ে দেখল। তারপর খুলল, লেখা দেখল চিরকুট টাইপ। এইখানে যা লেখা আছে জিহান পড়ল। ও আমার প্রাণপ্রিয় জিহান বেবি, তোমাকে ছাড়া আমি পারছি না থাকতে এক মুহূর্ত, কবে নেবে তুমি আমাকে তোমার ঘরের বউ বানিয়ে বলো। চিরকুটটা পড়ে জিহানের কুচকে যাওয়া ভ্রু আরো কুচকে গেল। এই বাড়িতে এমন চিরকুট কে দিতে পারে? সিমি দেবে না? যারা? মিস ক্যারকেরানি? উহুম, কে দিবে? জিহানের কুচকানো ভ্রু যেন আরো কুচকাতে লাগল। কিছুক্ষণ ভেবেও যখন কিছু হলো না, চিরকুটটা কাভার্ডে রেখে দিল। এইটা সকালে নিশানকে দেখাবে। দেন হাতের লেখা চেক করলে পাওয়া যাবে কে এমন কাজ করছে। অসহ্য কারবার সবছি। জিহান লাইট অফ করে নিজের বেডে গিয়ে শুয়ে পড়ল। প্রচুর ক্লান্ত সে, তাই বেডে শুয়ে পড়তেই ঘুমের দেশে হারিয়ে গেল। সূর্যের আলো জানলার ফাঁক গলে সিমির মুখে পড়তেই সিমির মুখ কুঁচকে গেল। হাত দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করছে, শান্তি পাচ্ছে না। না পেরে বালিশ মুখে দিয়ে শুয়ে পড়ল। ঠিক তখনই তীব্র শব্দে ফোনের অ্যালার্ম বেজে উঠল। রাগে ফোনটা ভাঙতে ইচ্ছে করছে, কিন্তু নতুন ফোন দেখে মায়া হচ্ছে। হাতড়িয়ে ফোন হাতে নিয়ে চোখ পিটপিট করে তাকিয়ে দেখল ফোন দিয়েছে অ্যালার্ম না। সিমি নাম্বারটা চেনে না, কার আনকোন নাম্বার। সিমি উঠে বসল, রিসিভ করল। সিমি কিছু বলবে, ওই পাশ থেকে নিশান বলল, তৈরি থাকিস, সন্ধ্যার পরে লং ড্রাইভ যাব, বলে কল কেটে দিল। সিমি কান থেকে ফোন নামিয়ে ফোনের দিকে চুপচাপ তাকিয়ে রইল। মানে দিল আর কাটল রেডি থাকতে বলে। দূর। সিমি সময়ের দিকে তাকিয়ে দেখল দুপুর 12টা বাজে। আল্লাহ, এতক্ষণ ঘুমাই সে ভাবতেই অবাক লাগছে। দ্রুত বেড থেকে নেমে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে চুলগুলো আছড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখল রোজিনা, কিয়া আর মেহেরিমা ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছে। সিমি গিয়ে তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে বলল, কি গল্প হচ্ছে তোমাদের? মেহেরিমা, জিহানকে বিয়ে দেব, তাই মেয়ে খুঁজা নিয়ে কথা হচ্ছে। সিমি লাফ দিয়ে উঠে বসে সিরিয়াস ভাবে বলল, ফুফি মেয়ে তো আমাদের বাড়িতেই আছে। মেহেরিমা রোজিনা কিয়া ভ্রু কুচকে সিমির দিকে তাকালো। মেহেরিমা বলল, বাড়িতে আছে মানে? সিমি ফিসফিস করে বলল, আমাদের সামিয়া। সামিয়ার সাথে কিন্তু জিহান ভাইয়া হেব্বি মানাবে। মেহেরিমা একটু ভেবে বলল, সামিয়াকে আমারও পছন্দ, কিন্তু কথা হচ্ছে ওরা রাজি হবে তো? সিমি ভাব নিয়ে বলল, শুধু তুমি রাজি হও, বাকিটা আমি দেখে নেব। মেহেরিমা হেসে বলল, আচ্ছা রাজি হলাম। সিমি, হুম। আম্মু ক্ষুধা লাগছে। মেয়ের কথা শুনে রোজিনা কিচেন থেকে দুটো রুটি আর আলু ভাজা নিয়ে আসলো। নিজ হাতে সিমিকে খাইয়ে দিতে দিতে বলল, আম্মু তুমি ঠিক আছো তো? সিমি, হুম একদম। রোজিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু কথা তোমাকে বলি। আমি আগে মনে করতাম নিশান তোমার উপযোগী না। জোর করে তোমাকে বিয়ে করেছে। তাকে আমি আমার নিজের ছেলে হিসাবেই মানি। এই না যে তাকে আমি ঘৃণা করি। ভালোবাসি নিজের ছেলের মতোই। পছন্দ না, কারণ ও তোমাকে অনেক অত্যাচার করত। তোমার কষ্ট সহ্য হতো না আমাদের, তাই তোমার উপযোগী মনে করতাম না। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের ভাবনারও পরিবর্তন হয়। আমি বলি নিশান তোমাকে ওর নিজের থেকেও বেশি ভালোবাসে আম্মু। তুমি নিশানকে কোন সময় কষ্ট দেবে না। ও তোমার জন্য তার বাপ মায়ের সাথেও ঝামেলা করে। মানে পুরো পৃথিবী একদিকে তো তুমি একদিকে। তুমি ভাবছো এইগুলো কেন বলছি? কারণ এইগুলো তোমার জানা উচিত, তাই আমি তোমাকে বলছি, যেন পরবর্তীতে কোন ঝামেলা না হয়। যেই সিদ্ধান্ত নেবে ভেবেচিন্তেই নেবে। রোজিনার প্রতিটা কথা সিমি মন দিয়ে শুনল, এইগুলো সে কালকেই বুঝতে পেরেছিল। সিমি বলল, হুম। রোজিনা সিমিকে সব খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। সিমি সোফায় বসে ফোন স্ক্রুল করতে লাগল। কিয়াকে উদ্দেশ্য করে বলল, ছোট আম্মু যারারা কোথায়? কিয়া, ওরা লাইব্রেরিতে গেছে। তোকেও নিয়ে যেত, কিন্তু তুই তো ঘুমিয়েছিলিস। সিমি ভ্রু কুঁচকে বলল, ভণ্ডামি বাদ দিয়ে এখন লাইব্রেরিতে বই পড়তে গেছে? কিয়া হেসে বলল, হয়তো। আচ্ছা তুই থাক, দুপুরের খাবারের আয়োজন করতে হবে। বলে কিয়া উঠে কিচেনের দিকে এগিয়ে গেল। সিমি ওইখানে শুয়ে শুয়ে ফোন স্ক্রুল করতে লাগল। তার মধ্যে লক্ষ্য করল বাড়ির সবাই আছে, নেই বড় আম্মু আর মিষ্টি। সিমি সেই দিকে তেমন পাত্তা দিল না, নিজের মতো ফোন স্ক্রুল করতে লাগল।
ঠিক সেই সময় মিষ্টি নিচে নামলো, রেডি হয়ে নামছে, হয়তো কোথাও যাচ্ছে। সিমি আর চোখে তাকালো। মিষ্টি মুখ গম্ভীর করে বেরিয়ে গেল। যাওয়ার সময় সিমিকে ক্রস করতে হয়েছে। সিমি লক্ষ্য করল মিষ্টির গাল লাল। ব্লাস করছে নাকি দিয়েছে? মাথা ঘামালো না বেশি। যে যা পারে করুক, তাতে তার কি সমস্যা? সন্ধ্যা 7:40। সিমি রেডি হয়ে নিজের রুমে বসে আছে। সে একটা লং কালো গ্রাউন পরেছে, চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকিয়ে নিয়েছে। মুখে হালকা প্রসাধন, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল। যারা সিমিকে দেখে বলল, ভাবিজান কোথাও যাবেন আপনি? সিমি ঠোঁট ফুলিয়ে বলল, তোর ওই ভাই বিদেশি কুত্তা বলছে রেডি হয়ে থাকতে, আবার না থাকলে যদি আগের বারের মতো না থাক। আসছে না কেন? সামিয়া মুচকি হেসে বলল, ইয়ে মানে বিদেশি কুত্তার প্রতি কি মন গলেছে আমাদের সিমির? সিমি লজ্জায় মাথা নুয়ে নিল। রাত্রি হাসতে হাসতে বলল, লজ্জা পাচ্ছে তার মানে গলেছে? আইহাই, কি শুনলি রে সিমি? যারা চিল্লিয়ে সিমিকে জড়িয়ে ধরে বলল, কনফার্মও আমার ভাবি হয়েই গেলি। সিমি যারাকে সরিয়ে দিয়ে বলল, সর বেডি, তোর ভাইকে আমি বিদেশি কুত্তা হিসাবেই মানি, স্বামী ওয়াক মানব না। সামিয়া ভাব নিয়ে বলল, হ্যাঁ সে দেখা যাবে, কত কি যে দেখব শুনব, শুধু সময়ের অপেক্ষা। সিমি চোখ ছোট ছোট করে সামিয়ার দিকে তাকিয়ে বলল, তোর মাথা আর মুন্ডু বেয়াদব মাইয়া। সিমির কথা শেষ হতেই ভেসে এলো পুরুষনালীর কণ্ঠ, ইস্যু দ্রুত বাহির হো। সিমি ওদের তিনজনের দিকে তাকিয়ে বলল, দোয়া করিস যেন বেঁচে ফিরি, সিংহের সাথে যাচ্ছি। বলে সিমি বেরিয়ে গেল। নিশান সিমির ডান হাত চেপে ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে থাকা কেউ কোন প্রশ্ন করল না। নিশান সিমিকে বাইকের সামনে আনলো, নিজে বাইকের উপরে বসল। সিমি বলল, আমরা বাইকে করে যাব? নিশান কোন জবাব দিল না, উল্টে সিমিকে বাইকের সামনে তুলে নিল। সিমি ভয় নিশানকে জড়িয়ে ধরল। নিশান কিছু না বলেই সিমিকে ওইভাবে নিয়েই রওনা দিল অজানা গন্তব্যর দিকে। সিমি নিশানকে শক্ত করে আঁকড়ে ধরে আছে, তার ভয় করছে যদি পড়ে যাই। নিশান একদম শহরের বাইরে নির্জন এলাকায় চলে আসলো। সিমি প্রশ্ন করল, আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? নিশান স্লো ভয়েসে সিমির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, যখন মনে হবে থামা লাগবে তখন থেমে যাব। নিশানের গরম নিঃশ্বাস সিমির কানে গলায় পড়াই সিমি কেঁপে উঠল। বুকের ভিতরে যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে। সিমির মাথায় শয়তানি বুদ্ধিরা খেলা করছে। সিমি এক হাত দিয়ে নিশানকে জড়িয়ে ধরে, আরেক হাত দিয়ে নিশানের খালি বুকে আকুবাকু করতে লাগল। নিশান কিছু বলল না, চুপচাপ বাইক চালাচ্ছে। সিমি এইবার একটু বেশি করল। নিশানের উঁচু হয়ে থাকা অ্যাডাম এস অ্যাপল শব্দ করে চুমু দিল, যেইটাতে নিশান একদম শকট হয়ে গেল। তাও নিজেকে সামলে নিল। সিমি নিশানের গলায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আপনার এই অ্যাডাম এস অ্যাপলটা না আমার খুব সুন্দর লাগে। নিশান ঢোক গিলল। সিমি ভ্রু কুঁচকে বলল, ঢোক গিলছেন কেন? পানি খাবেন? নিশান ঠান্ডা কণ্ঠে বলল, চুপ থাকো মেয়ে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সিমি এইবার নিশানের মুখে হাত দিয়ে নিশানের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে বলল, এইটাকে বলে বেশি বাড়াবাড়ি? নিশান গাড়ি চালানোর পর্যায়ে নেই, এই মেয়ে আজকে তাকে শেষ করে দেবে। নিশান বলল, দেখ ইস্যু, জ্বালাতন করছিস, সয় নিচ্ছি পরে, আমি জ্বালাতন করলে না সইতে পারলে সোজা উপরে পাঠিয়ে দিব, চুপ করে বসো। সিমি নিশানের কথাকে মুখ ভাঙিয়ে নিজের মতো দুষ্টামি করতে লাগলো। একবার বুকে আকুবাকু করছে, গলায় চুমু খাচ্ছে, হাত বুলাচ্ছে, মুখে হাত বুলাচ্ছে, চুমু খাচ্ছে। এমন করতে করতে হুট করে নিশান গাড়ি থামিয়ে দিল একদম নির্জন জায়গায়, যার দুই পাশে জঙ্গল, মাঝখানে রাস্তা। আপাতত এইখানে কোন ঘর বাড়ি নেই, আর না আছে কোন গাড়ি। নিশান সিমির চোখের দিকে তাকিয়ে স্লো ভয়েসে বলল, আমার অসহ্যকর জ্বালাতন সহ্য কর এইবার। বলেই সিমির মুখে দুই হাত দিয়ে সিমির কোমল ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। সিমির দম বন্ধ হয়ে আসছে, সে ছাড়া পেতে চাচ্ছে, কিন্তু নিশান ওকে শক্তভাবে ধরে রাখছে। সিমি থেকে রেসপন্স পাওয়ার জন্য ঠোঁটে কামড় দিল। সিমি চোখ খিচে বন্ধ করে নিল। নিশান আবারও কামড় দিতে সিমি নিজেও রেসপন্স করতে লাগল। সিমির রেসপন্স নিশানকে পাগল করে দিচ্ছে। এইভাবে টানা 20 মিনিট পরে ওরা একে অপরকে ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। নিশান সিমির গলায় মুখ ডুবালো, কামড় বসালো, কানের লতিতে চুমু দিল, কামড় দিল। সিমি চোখ মুখ খিচে বন্ধ করে রাখল। নিশান সিমির মুখে চুমুতে ভরিয়ে দিল, গলায় মুখ ডুবালো, ঘাড়ের কাছে কামড় দিতে লাগল।
সিমিকে কোলে নিয়ে বাইক থেকে নামল, নেশামো কণ্ঠে বলল, রাস্তার পরে কিসিং হয় ফরজ কাজ না। বলে নিশান সিমিকে কোলে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। শুকনো পরিষ্কার পাতার উপরে সিমিকে শুয়ে দিল। নিশান সিমির কানের কাছে মুখ নিয়ে গিয়ে স্লো ভয়েসে বলল, আমার হার্টবিট তুই, আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন তুই, আমার সর্বসুখের অধিকারী একমাত্র তুই, আমার ব্যাপারোয়া রাজ্যের রানী তুই, আমার সকল উন্মাদনার কারণ একমাত্র তুই। ইস্যুকে ছাড়া তার নিশানের অস্তিত্বও কল্পনা করা যাবে না। আমার অদ্ভুত ভালোবাসার সঙ্গীও তুই। আমার সাইকো হওয়া, তোর জন্য উন্মাদ হওয়া, সবই তোর জন্যই আমার এই উন্মাদনা। তুই শুধু আমার উন্মাদনা। বলে নিশান সিমির কানের লতিতে চুমু খেল, সিমির উড়না খুলে পাশে রেখে দিল। সিমির লজ্জা লাগছে, সে চোখ খিচে বন্ধ করে নিল। নিশান সিমির জামার চেনয় হাত দিতেই সিমি বলল, কি করে চেনো? নিশান হাসকিটনে বলল, আজকে একটু অবাধ্য হয় জানবাচ্চা, প্রমিস করছি তোকে বেশি ব্যথা দেব না। সয় নে, আমার পাগলামি গুলো আগলিয়ে নে আমাকে। আমি আজকে নিয়ন্ত্রণ করতে পারছি না নিজেকে, আগলিয়ে নে আমাকে। বলে নিশান সিমির জামার চেনো খুলে দিল। সিমি লজ্জায় নিশানের বুকে মুখ লুকালো। নিশান সিমির ঠোঁটে শব্দ করে চুমু খেলো, গলায় মুখ ডুবালো। ধীরে ধীরে আরো গভীর যেতে লাগলো তারা। রাত যত গভীর হচ্ছে তেমনি তারা দুইজন নিজেদের ঘনিষ্ঠতা গভীর করছে। ডুব দিচ্ছে অতল সমুদ্রের গহ্বরে, যেই সাগরে ডুব দিলে মরার সম্ভাবনা নেই। জঙ্গলের ভিতরে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে, ঝি ঝি পোকার শব্দ। রাত 2:50। নিশান সিমিকে কোলে নিয়ে বাইকের কাছে গেল। সিমিকে বাইকের সামনে নিয়ে এক হাত দিয়ে তাকিয়ে জড়িয়ে ধরে বাইক স্টার্ট দিল। বাড়ির উদ্দেশ্য রওনা দিল। সিমি নিভু নিভু চোখে তাকানোর চেষ্টা করছে, নিশানকে জড়িয়ে ধরে আছে। গায়ে তেমন শক্তি নেই, যেমন তেমন করে ধরে আছে। 3:20 দিকে নিশান চৌধুরী ম্যানশনে প্রবেশ করল। সিমিকে পাজা কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। জিহান আগে থেকে দরজা খুলে রাখছিল। সে সোফায় বসেছিল ড্রয়িং রুমে। নিশান সিমিকে কোলে নিয়ে ভিতরে ঢুকতেই জিহান তাড়াতাড়ি নিশানের কাছে আসলো, সিমির দিকে তাকিয়ে, তারপর নিশানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে ওর? নিশান সিঁড়ির দিকে যেতে যেতে বলল, যাই হোক, তোর সমস্যা কি? নিজের চরকায় তেল দে। জিহান দরজা লাগিয়ে দিয়ে দৌড়ে নিশানের কাছাকাছি এসে বলল, আমার চরকায় আমি নিয়মিত তেল দিচ্ছি, বাট সিমি অমন করে আছে কেন? ওর কি হয়েছে? নিশান নিজের রুমের সামনে দাঁড়িয়ে জিহানের দিকে ফিরে বলল, ফরজ কাজ করতে গিয়ে বেশি টায়ার্ড হয়ে পড়ছে। বলে নিশান নিজের রুমে ঢুকে গেল। এইদিকে জিহান নিশানের কথা শুনে কেসে উঠল। কাশতে কাশতে নিজের রুমে গিয়ে টি টেবিল থেকে পানির জগ থেকে পানি খেলো, বুকে হাত দিয়ে বিড়বিড় করল, আর একটুর জন্য হার্টটা বেরিয়ে আসেনি। শালা, মুখে একটু তো লাগাম রাখতিসছি। জিহান নিজের রুমের দরজা লক করে লাইট অফ করে শুয়ে পড়ল। ঘুম লাগছে প্রচুর, ওই শালার জন্য সে এখনো ঘুমাতে পারেনি। নিশান সিমিকে কোলে নিয়ে একেবারে ওয়াশরুমে ঢুকে গেল। সিমি এখনো জ্ঞানে আছে। জিহানকে বলা নিশানের কথা যেন তাকে লজ্জা দিচ্ছে, ছি, এই বিদেশি কুত্তা কি সব বলে। নিশান সিমিকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল। ঠান্ডা পানি সিমির গলায় ঘাড়ে ঠোঁটে পড়তেই জ্বালা করতে লাগল। চোখ মুখ খিচে বন্ধ করে নিল। নিশান বলল, জ্বালা করছে? সিমি মাথা উপর নিচ করল। নিশান, সমস্যা নেই, অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে দিব। বলে নিশান নিজ হাতে সিমিকে গোসল করিয়ে নিজেও গোসল করে বেরিয়ে আসলো। সিমি একটা টাওয়াল জড়িয়ে আছে। নিশান কাভার থেকে নিজের একটা সাদা শার্ট বাহির করে সিমিকে দিয়ে বলল, পরে নে এইটা। সিমি শার্ট হাতে নিয়ে নিশানের দিকে তাকালো। নিশান ভ্রু কুঁচকে বলল, কি হলো? পর। সিমি মিনমিনে সরে বলল, ইয়ে মানে আপনি ওইদিকে ফেরেন। নিশান কুচকানো ভ্রু জোড়া নিয়েই বলল, কেন? সিমি, আমি এইটা পরব সেই জন্য। নিশান বাঁকা হেসে বলল, তো আমি ফিরে থাকলে সমস্যা কোথায়? সিমি মাথা নিচু করে বলল, আমার লজ্জা লাগবে, আপনি সরে যান। নিশান আর কিছু না বলে বেলকুনিতে চলে গেল। সিমি নিশানের দেওয়া শার্টটা পরে নিল। যেইটা পরে তার যেন আরো বেশি লজ্জা লাগছে। সিমি ধীরে ধীরে বেডে গেল, ব্লাঙ্কেটের নিচে নিজেকে লুকিয়ে নিল। 10 মিনিট পরে নিশান রুমে এসে দেখল সিমি ব্লাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে। নিশান একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিল। ফার্স্ট এইড বক্স থেকে দুটো ওষুধ আনলো, সাথে অ্যান্টিসেপটিক মলম।
নিশান বেডে বসে সিমিকে তুলে নিজের কোলে বসালো। ওষুধ দুটো তার হাতে দিয়ে পানির গ্লাস ধরিয়ে দিয়ে বলল, খেয়ে নে। সিমি কিছু না বলে খেয়ে নিল। নিশান এইবার অ্যান্টিসেপটিক মলম সিমির ঘাড়ে গলায় লাগালো। সিমি চোখ মুখ খিচে বন্ধ করে নিল। জ্বালা করছে তার প্রচুর। নিশান সিমির ঠোঁটেও মলম লাগিয়ে দিল। তারপর সিমিকে বেডে শুয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট তার গায়ে জড়িয়ে দিল। মলমটাটি টেবিলের উপরে রেখে লাইট অফ করে সিমিকে নিজের বুকের মাঝে নিয়ে বলল, ঘুমা। সিমি নিশানের বুকের উপরে শুয়ে থেকেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল। নিশান ও সিমিকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। নিস্তব্ধ শহরে আবারও গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যাচ্ছে। মানুষ তাদের নিজেদের কর্মে যাচ্ছে। কেউ কোথাও থেমে নেই। 2 বেলা পেটে কিছু দেওয়ার জন্য মানুষ এই দিক থেকে ওই দিকে ঘুরে বেড়াচ্ছে। সময়টা সকাল 8:10। চৌধুরী বাড়ির সকলে ঘুম থেকে উঠে গেছে। বাড়ির কর্তারা নিজেদের বিজনেসে চলে গেছে। গিন্নিরা বাড়ির টুকিটাকি কাজ করছে। রোজিনা কিয়া মেহেরিমা সকলে সেলিনার সাথে কথা বলতে গেলে সে কারোর সাথে হ্যাঁ হু না করে নিজের মতো আছে। তাই তারা আর কিছু বলল না। মিষ্টি নিজেদের বাড়িতে গেছে পরিবারের মানুষের সাথে দেখা করতে। যারা স্বামী আর রাত্রি মাত্র একটু হাঁটাহাঁটি করে বাড়ি ফিরল। তাজ আর মিহু স্কুলে গেল একটু আগে। পিহু বেরোবে একটু পরে। যারারা নাস্তা করল বসে। নাস্তা শেষ হতে তারা উপরে গেল নিজেদের রুমে। তিহানও বাড়িতে নেই, সে বেরিয়ে গেছে অনেক সকালে। শুধু 2 রুমের দরজা এখনো খোলা হয়নি। এক জিহানের রুমের, আরেকটা নিশানের রুমের। নিশানের যেন আজকে ঘুম ভাঙছে না। কত বছর পরে মনে হয় শান্তিতে ঘুমাচ্ছে। এইদিকে সিমি নিশানের বুকের মাঝে থেকে বারবার কেঁপে কেঁপে উঠছে। শীত লাগছে প্রচুর, কথা বলতে পারছে না। চোখের পাতা ভারী, খুলতেও পারছে না। সারা দেহ কাঁপছে, ঠোঁটও কাঁপছে। সিমির এইভাবে কেঁপে ওঠাতে নিশানের ঘুম ভেঙে গেল। সে সিমির দিকে তাকাতে দেখল সিমি কেঁপে কেঁপে উঠছে। তার হাত বুক আগুনের মতো গরম হয়ে গেছে। নিশান দ্রুত উঠে সিমির কপালে হাত দিয়ে দেখল আগুনের মতো গরম সিমির শরীর। জ্বর আসছে, সেই জন্য এইভাবে কেঁপে কেঁপে উঠছে। নিশান দ্রুত উঠে ওয়াশরুম থেকে ছোট্ট মগ করে পানি আনল। নিজের রুমাল এনে পানিতে ভিজিয়ে সিমির কপালে জলপট্টি দিতে লাগল। ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে জড়িয়ে দিল। এসি অফ করে দিল। সিমি এইবার মুখ দিয়ে ওয়াক ওয়াক শব্দ করতে লাগল। নিশান সিমিকে তুলে বসালো মুখের কাছে পাত্র দিতে। সিমি সেইটাতে বমি করল। বমি করে সিমি আবারও নেতিয়ে পড়ল। এইভাবে হুট করে জ্বর আসা আবার বমি হওয়া, যেন নিশানের মনে ভয়ের সৃষ্টি হচ্ছে। সে কিছু বুঝতে পারছে না। নিজের ফোন নিয়ে দ্রুত কল মিলালো জিহানের নাম্বারে। 3-4 বার রিং হতে জিহান কল রিসিভ করতেই নিশান বলে উঠল, 15 মিনিটের ভিতরে একটা মহিলা ডাক্তার নিয়ে আমার রুমে আয়। আগ পিছে হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ফার্স্ট, বলে নিশান কল কেটে দিল। এইদিকে জিহান ফোনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উঠে পড়ল। যেমন তেমন করে ফ্রেশ হয়ে যেই অবস্থাতে ছিল সেই অবস্থাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। নিশানের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জিহান ডাক্তার নিয়ে হাজির হলো। নিশানের রুমে এসে নক করতে নিশান দরজা খুলে দিল। জিহানকে বাইরে দাঁড় করিয়ে ডাক্তারকে ভিতরে ঢুকতে দিল। ডাক্তার বেডে বসে সিমিকে চেক আপ করতে লাগল। নিশান গম্ভীর মুখ নিয়ে সিমির দিকে তাকিয়ে আছে। সিমির কোন হুঁশ নেই, কেঁপে কেঁপে উঠছে। ডাক্তার পুরো 5 মিনিট ধরে ভালোভাবে চেক আপ করে নিশানকে প্রশ্ন করল, ওনাকে কি ওষুধ দিয়েছিলেন মিস্টার চৌধুরী? নিশান গম্ভীর মুখে বলল, ডাক্তার রুগী দেখে রোগ নিরাময় করে ওষুধ দিবেন, পার্সোনাল লাইফে এন্ট্রি নিবেন না। ডাক্তার ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ডাক্তার আপনি না, আমি ডাক্তার নিয়ে পড়াশোনা করছি, আপনি না। রুগীর জ্বর আসছে এইটা আমি জানি, আমি তো চাইলে শুধু জ্বরের মেডিসিন দিয়েই কেটে পড়তে পারি, কিন্তু আমার কর্তব্য রুগীকে ভালো চিকিৎসা দেওয়া। রুগীর জ্বর আসছে, আসতেই পারে, কিন্তু আপনি ওকে ওষুধ দিয়েছেন, আমি ধরতে পারছি। তাই তেরামো না করে বলেন কষ্ট রুগীর হচ্ছে, আমার কিন্তু কিচ্ছু না। ডাক্তারের কথা শুনে নিশান রাগে তিরতির করতে লাগলো। নিজের রাগ সংবরণ করে বলল, বার্থ কন্ট্রোল মেডিসিন দিয়েছিলাম শেষ রাতে। ডাক্তার, এই বার্থ কন্ট্রোল মেডিসিনটা রুগীর দেহের সাথে ম্যাচ খাচ্ছে না, সেই জন্য জ্বর আসছে। মেবি বমি করছে হয়তো। নিশান মাথা নাড়ল। ডাক্তার আবারও বলা শুরু করল, এইটা রুগীর জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে আরও বেশি, তাই আশা রাখি দ্বিতীয়বার তাকে এই মেডিসিন দিবেন না।
আর রুগী দুর্বল হয়ে আছে, আমি সেলাইন দিচ্ছি, সেখানে জ্বরের অ্যান্টিবায়োটিকও দিচ্ছি, বিকালের ভিতরে সে সুস্থ হয়ে যাবে। বলে ডাক্তার সেলাইন টাঙিয়ে ক্যানেলা সিমির বাম হাতের শিরায় ঢুকিয়ে দিল। সাথে কিছু মেডিসিন লিখে দিয়ে নিশানের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই মেডিসিনগুলো খাইয়ে দিবেন, আর কোনোদিন ওই মেডিসিন দিবেন না। বলে ডাক্তার চলে গেল। জিহান গিয়ে আবারও তাকে রেখে আসলো। নিশান সিমির পাশে বসল, সিমির মুখে হাত দিল, কপালে গভীর চুমু একে দিয়ে বলল, আমি দ্রুত ফিরব। এসে যদি দেখি বাদরামো করছিস তাহলে আজকের শাস্তিটা একটু অন্যরকম হবে। বলে নিশান ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। বাইরে এসে ফর্মাল ড্রেস পরে রুম থেকে বেরিয়ে গেল। জিহানের সাথে দেখা হতেই নিশান বলল, অফিসে আয় দ্রুত। বলে নিশান সিঁড়ি বেয়ে নিচে নামল। ড্রয়িং রুমে যারা দের বসে থাকতে দেখে নিশান যারাকে উদ্দেশ্য করে বলল, রুমে ইস্যু আছে, ওকে দেখে রাখিস, ওর কিছু হলে কিন্তু তোকেও ছাড়ব না যারা। বলে নিশান বেরিয়ে গেল বাড়ি থেকে। সামিয়া ভ্রু কুঁচকে বলল, শালি রুমে কি করছে রে? রাত্রি, চল দেখে আসি। বলে তিনজন উঠে দাঁড়ালো। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সামিয়া দুঃখ ভরা মন নিয়ে গাইতে শুরু করল, ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না, ও সে পান খায়া মুখ লাল করিয়া, কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আনে, আমার খবর আনে না। সামিয়ার গান থামতেই জিহান বলে উঠল, আপনার মতো ক্যারকেরানিকে ঘটক দেখতে পাইনি। ইটস ওকে, আমি হেল্প করে দিচ্ছি, বিয়ের প্রস্তাব এইবার দিনে 10টা করে আসবে, একটা বিয়ে করে ফেলেন। বলে জিহান আর না দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। এইদিকে সামিয়া জিহানের কথা শুনে হা হয়ে গেল। রাত্রিকে বলল, কিরে, রাতের নেশা তোর? ওই ভাই কোথা থেকে আমার গান শুনল? রাত্রি, তুই যা জোরে গাচ্ছিস, বাথরুম সিঙ্গার তোর গলা রুমে গিয়ে ভাইয়াকে নক করছে তাই বাহির হয়েছে। সামিয়া চোখ ছোট ছোট করে জিহানের যাবার পানে তাকিয়ে বলল, হুমম আসছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে, শালা জবেদার ভাতার, দেখিস আমি কালকের মধ্যেই একটা জবেদাকে ধরে আনব। যদি নাও পাই তবে এক বুড়ির নাম জবেদা বানিয়ে নিয়ে এসে তোর সাথে বিয়ে দেব। হু। যারা হাসি থামিয়ে বলল, হয়েছে হয়েছে, চল ওইদিকে আমার ভাবিজানের কি অবস্থা দেখে আসি। বলে ওরা তিনজন নিশানের রুমে ঢুকল। সিমিকে সেলাইন দিচ্ছে, ব্যাপারটা দেখে তারা ঘাবড়ে গেল। নিশান ভাই কি আবারও সিমিকে মারছে, নাকি অন্য কারণ? এখন সিমি অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফিরলে জিজ্ঞাসা করা যাবে। তাই ওরা তিনজন ল্যাপটপ নিয়ে এসে বেডের এক পাশে তিনজন একসাথে বসে মুভি দেখতে লাগলো। আর সিমি রে পাহারা দিতে লাগলো। স্যার, ম্যানেজার আমাদের সাথে বেইমানি করছে, আমাদের খেয়ে আমাদের কাছে থেকে অন্য কে পাই টু পাই সব খবর দিয়েছে, 30% করে প্রফিটও দিয়েছে। কর্মচারীর কথা শুনে নিশান চোখ বন্ধ করে বলল, তুই যা। কর্মচারী চলে যেতে জিহান ভ্রুকুচকে বলল, ওই শালাকে কিছু বলবি না তুই? শালা আমাদের খেয়ে আমাদের পরে আমাদের পাছায় বাঁশ দিচ্ছে। নিশান গম্ভীর মুখে ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, কয়টা বাঁশ দিল তোকে? জিহান ভেবাচ্যাকা খেয়ে বলল, কয়টা বাঁশ দিল মানে? নিশান চোখ উঠিয়ে জিহানের চোখের দিকে তাকিয়ে বলল, এই বলছিস তোর পাছায় নাকি বাঁশ দিচ্ছে? তো কয়টা দিল? বাঁশ বাগানের মালিক হয়েছিস তো? জিহান নাক মুখ কুচকিয়ে বলল, আমি বিজনেসের কথা বলছি, বাল বুঝে সব সময়। নিশান স্বাভাবিকভাবে বলল, বাল কাকে বলে জানোস? জিহান মুখ ফিরিয়ে নিয়ে বলল, না জানার কি আছে? নিশান, তো এক্সপ্লেইন কর। জিহান নিশানের দিকে ফিরে চোখ ছোট ছোট করে বলল, এক্সপ্লেইন এর কি দরকার? তোরও আছে আমারও আছে। নিশান, তো তুই দেখতে পারছিস না আমার কত বড় বড় আছে? জিহান, দূর শালা, কি বলছিস এইসব? নিশান, আমার বোনকে কি তুই বিয়ে করছিস, যে আমি তোর শালা লাগি? জিহান মুখ ভাঙিয়ে বলল, তো তুই ওইসব কি বলছিস? নিশান কপাল কুঁচকে জিহানের দিকে তাকিয়ে বলল, কি বললাম, বাল মানে চুল, জানিস না হিন্দিতে চুলকে বাল বলে? তুই কি নেগেটিভ ভাবছিস? তুই কি ছি তোর মাইন্ডের উপরে কুকুরে পেশাব করে দিক? জিহান কিছুক্ষণ অবাক হয়ে নিশানের মুখে দিকে তাকিয়ে রইল, যা দেখে নিশান বিরক্ত কণ্ঠে বলল, এইভাবে চোখ দিলে গিলে খাবি না, আমি তোর বউ লাগি না। জিহান রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, হারামি কুত্তা, নিজের মাইন্ড তো সবসময় নেগেটিভ পয়েন্টে থাকে, আবার আমার মাইন্ড নিয়ে প্রশ্ন করিস? আমি এখনো পর্যন্ত ভার্জিন নিয়ে ঘুরছি, তোর মতো আকাম করিনি। নিশান বাঁকা হেসে বলল,
বউ নেই বলে ভার্জিন কাভার্ডে তুলে রাখছিস, বউ আসলে কাভার্ড থেকে টুক করে প্রথম রাতেই ভার্জিন হারাবি। জিহান নিজেকে বাহবা দিয়ে বলল, তাহলেও এমন কিছু করব না যাতে বউ আমার অজ্ঞান হয়ে জ্বর চলে আসে। নিশান জিহানের দিকে গরম চোখে তাকাতেই জিহান ঠোঁটে হাত দিল, মানে সে চুপ। এর মধ্যে কেবিনে প্রবেশ করল অভি আর আয়ান। জিহান গিয়ে ওদের সাথে কুলাকুলি করল। জিহান বলল, কতদিন পরে দেখা পেলাম। হাতের কি অবস্থা? অভি, আপাতত ভালো আছে। আয়ান জিহানের উদ্দেশ্য বলল, জিন্দেগিতে নিজের বউ ব্যতীত অন্য কারোর বউকে দেখা তো দূর, পাশ দিয়েও যাব না ভাই। আয়ানের কথা শুনে জিহানের হাসি লাগছে, নিজের হাসি কন্ট্রোল করছে বহু কষ্টে। এইদিকে নিশান নিজের মতো কাজ করছে, এমন ভাব যেন এইখানে সে ছাড়া আর কেউ নেই। অভি গিয়ে নিশানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আগের কথা ভুলে যা ভাই। কংগ্রাচুলেশন ভাবিকেই শেষমেশ বিয়ে করার জন্য। নিশান হাত উঠিয়ে হ্যান্ডশেক করল। আয়ানও করল। তারপর তারা বসল। আয়ান নিশানের দিকে তাকিয়ে বলল, কিরে বেডা, তুই এত কিসের কাজ করিস? আমরা আসছি, একটু কথা বল ভালোভাবে। নিশান, তোরা কি আমার সুমন্ধি লাগিস যে ভদ্রভাবে আলাপ করতে হবে? অভি, সুমন্ধি না হলেও বন্ধু তো। নিশান, যা খাবি অর্ডার দে। আয়ান, বেশি কিছু না, একটা বউয়ের ব্যবস্থা করে দে ভাই, তোর অনেক ক্ষমতা। নিশান, গার্লস স্কুলের সামনে গিয়ে মালা নিয়ে দাঁড়িয়ে থাক আর মুখ দিয়ে বলবি, বিয়ে করব, বিয়ে হোক সেইটা ক্লাস 5 কি 6, একটা বউ হলেই যথেষ্ট। নিশানের কথা শুনে অভি আর জিহান হাসছে। আয়ান বলল, এমন করলে মেয়ের বদলে গণধুলাই খেতে হবে। নিশান, তাহলে তোর ভাগ্য ভালো না। মেয়ের পরিবর্তে সবসময় মার খাওয়াই কপালে আছে। আয়ান মুখ ভাঙিয়ে বলল, দেখিস দেখিস, একদিন আমিও বিয়ে করব, বাচ্চা পয়দা করব, তাও তোর আগে। শুধু তোর না, ওদের দুজনের আগেও। নিশান কাজ করতে করতেই বলল, সময়টা দুপুর 12টা বেজে 5 মিনিট। সিমির জ্ঞান ফিরছে, তবে চোখের পাতা যেন এখনো ভারী, খুলতে পারছে না। ধীরে ধীরে খোলার চেষ্টা করল, ঝাপসা ঝাপসা লাগছে। আবারও চোখ বন্ধ করল। এইদিকে যারা সামিয়া রাত্রি ল্যাপটপে মুভি দেখছে গভীর মনোযোগ দিয়ে। সিমি আবারও চোখ খুলল। এইবার একটু ভালো লাগছে। সে আস্তে আস্তে উঠে বসল। সামনে দেখল ওরা তিনজন বসে আছে। ওদের ডাকবে ভাবল, কিন্তু ওরা কি করছে সেইটা দেখার জন্য একটু উকি মারল। উকি মেরে দেখল ল্যাপটপের স্ক্রিনে ভাসছে একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। চুম্মি করছে। মেয়েটার পোশাক নেই বললেই চলে, একটু একটু পোশাক। সিমি তওবা দিতে দিতে চিৎকার করল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ছি ছি, এইসব কি দেখছিস তোরা? ওরা তিনজন লাফ দিয়ে উঠল। পিছনে তাকিয়ে দেখল সিমি চোখ বন্ধ করে আছে। যারা ল্যাপটপ অফ করে দিয়ে সিমিকে বলল, সমস্যা কি তোর? চিৎকার দেস কেন? সিমি চোখ খুলল, বলল, তোরা ওইসব কি দেখছিস? ছি ছি, ওয়াক কেমন চুম্মি করছে, জামা কাপড় নেই। সামিয়া চোখ ছোট ছোট করে বলল, তোরে বলছে জামা কাপড় নেই? সিমি, তো কি? রাত্রি, তো কি মানে মেয়ের গায়ে যথেষ্ট জামা আছে। আর এইটা মুভি, নেগেটিভ কিছু না বুঝছিস? সিমি কপাল কুচকিয়ে বলল, এইটা আদাও মুভি ছি। সামিয়া গালে হাত রেখে বলল, কোন জগতে বাস করিস? এইটা মুভি না তো কি? সিমি, তো মুভিতে এমন হয়। যারা এইগুলো বিদেশি মুভি, সিম্পল তাদের কাছে এইসব। সিমি, নাম কি এই মুভির? রাত্রি, মাই ফল্ট। মুভির নাম শুনে সিমি চোখ মুখ কুচকিয়ে বলল, ছি, এই মুভি কত খারাপ, আমি শুনছি কি খারাপ, আর তোরা এই মুভি দেখছিস ছি। সামিয়া, শালি, তোর ছি পানিতে গুলে গুলে খাওয়াবো। যারা নিক কেমন ভাইরাল জানিস? দেখতেও খুব সুন্দর। সিমি মুখ ভাঙিয়ে বলল, বাল সুন্দর, এর থেকে কোরিয়ানরা আরো সুন্দর। রাত্রি, হ্যাঁ, তোকে কোরিয়ানের সাথে বিয়ে দেব। সিমি মুখ ভাঙিয়ে বলল, সর, আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে। সিমির বিয়ে হয়ে গেছে, স্বামী আছে। এই কথা ওর মুখ থেকে শুনে ওরা তিনজন চিৎকার দিয়ে বলল, কি হহ বললি? সিমি ভ্রু কুচকে বলল, চিৎকার করিস কেন? সামিয়া, কি বললি, তোর স্বামী আছে? সিমি মাথা নাড়ল। যারা বলল, তুই তো কালকেও এইগুলো অস্বীকার করতিস। রাত্রি, তাই তো, এক রাতের ভিতরে হলো কি তোর? সিমি মুখ ভাঙিয়ে বলল, যা হোক, তাতে তোদের সমস্যা কি? যারা, তুই কি পার্মানেন্টলি আমার ভাবিজান হয়ে গেছিস? সিমি, তোর ভাই রে জিগা। সামিয়া, না দুলাভাই এইখানে কেন আসবে? তুই আমাদের বান্ধবী, তুই বল।
সিমি কিছু বলবে সেই সময় নিশান রুমে ঢুকল। নিশানকে দেখে ওরা তিনজন কোন কথা না বলে ল্যাপটপ নিয়ে চলে গেল। নিশান দরজা লক করে বেডে সিমির কাছে গেল। সিমি লজ্জাতে মাথা নুয়ে রাখছে। নিশান গম্ভীর কণ্ঠে বলল, জ্ঞান কখন ফিরছে? সিমি, একটু আগে। নিশান, এখন কেমন লাগছে? সিমি, মোটামুটি ভালো। নিশান ভ্রু কুঁচকে বলল, মাথা নিচু করে আছিস কেন? সিমি ওইভাবেই বলল, এমনি। নিশান, তাকা আমার দিকে। সিমি কিছু বলল না, ওইভাবেই রইল। নিশান এইবার ধমক দিয়ে বলল, ইডিয়েট, তাকা আমার দিকে। সিমি উপায় না পেয়ে মাথা উঁচু করল। নিশানের চোখে চোখ পড়তেই সে চোখ নামিয়ে নিল। নিশান আবারও ধমক দিয়ে বলল, তাকা বলছি। সিমি ওইভাবেই বলল, আপনার চোখের দিকে আমি তাকাতে পারবো না। নিশান, পারবি না কেন? তোর নাক লাল হচ্ছে কেন? সমস্যা হচ্ছে? সিমি দ্রুত নিজের নাকে হাত দিল। এই বিদেশি কুত্তাকে কিভাবে বুঝবে তার লজ্জা লাগছে। আর লজ্জার দরুন নাক লাল হচ্ছে। সিমি থেকে উত্তর না পেয়ে নিশান আবারও বলল, কথা কানে যাই না। কি জিজ্ঞাসা করছি আমি? সিমি এইবার বিরক্তি নিয়ে বলা শুরু করল, আমার লজ্জা লাগছে আর লজ্জাতে নাক লাল হচ্ছে। হয়েছে এইবার? নিশান, লজ্জা লাগার রিজন? সিমি নিশানের দিকে হতবিহ্বল হয়ে তাকিয়ে বলল, লজ্জা লাগার রিজন ও আপনাকে এক্সপ্লেইন করতে হবে? নিশান, লজ্জা পাবি তুই, আর এক্সপ্লেইন করব কি আমি? সিমি বেড থেকে নেমে যেতে গেলেই হাতে টান লাগলো। ক্যানেলা দিয়ে সেলাইন দেহে ঢোকার বদলে রক্ত উঠে যেতে লাগলো। নিশান দ্রুত সিমির কাছে এসে ক্যানেলাটা খুলে দিল। ফিনকি দিয়ে রক্ত বাহির হলো। নিশান দ্রুত একটা ওয়ান টাইম টেপ লাগিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, ইডিয়েট, মাথায় কি কোন কনসেন্স নেই? একটুর জন্য বড় ক্ষতি হয়ে যেত। সিমি মাথা নিচু করে আছে, কোন কথা বলছে না। নিশানের রাগে মাথা ফেটে যাচ্ছে। গম্ভীর মুখে আছে। সিমিকে দাঁড় করালো। ওয়াশরুমে নিয়ে গিয়ে হাত মুখ ধুয়ে দিল। আবারও বেডে নিয়ে বসালো। মুখ মুছিয়ে দিল। কপালে হাত দিয়ে চেক করল জ্বর না নেই হালকা গরম। নিশান সিমিকে উদ্দেশ্য করে বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি। কোন রকম অকাজ যেন করা না হয়, চুপ করে বসে থাকবি ওকে। সিমি মাথা নাড়ল। নিশান ওয়াশরুমে ঢুকে গেল। 15 মিনিট পরে বেরিয়ে আসলো। অ্যাশ কালারের ট্রাউজার আর সাদা রঙের টি শার্ট পরা। চুল থেকে এখনো টিপটিপ করে পানি পড়ছে। সিমির কাছে এসে সিমির উড়না টেনে নিয়ে চুলগুলো সুন্দর করে মুছল। মুছা শেষে উড়না আবারও রেখে দিল সিমির পাশে। সিমি হা করে তাকিয়ে আছে নিশানের দিকে। গোসল করে আসায় নিশানকে যেন আরো সুন্দর লাগছে। সিমির হা করে তাকানো দেখে নিশান ভ্রু কুঁচকে বলল, হা করে আছিস কেন? মুখ অফ কর, আমি খাবার নিয়ে আসছি। বলে নিশান চলে গেল। সিমি মুখ বন্ধ করে নিশানের যাওয়ার পানে তাকিয়ে বলল, শালা বিদেশি কুত্তা, জীবনে ভালো হবে না। নিশান নিচে গিয়ে সিমির জন্য আর নিজের জন্য এক প্লেটে ভাত আর তরকারি আনল। সেলিনা ছেলেকে দেখে বলল, আমাকে বললেই তো হতো, আমি দিতাম। নিশান যেতে যেতে উত্তর দিল, যদি বিষ মিশিয়ে আমার ইস্যুকে আবারও কেড়ে নিতে চাইতে। বলে নিশান সিঁড়ি বেয়ে উঠে নিজের রুমে ঢুকল। সেলিনা নিশানের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিশান রুমে ঢুকে বেডে বসে সিমিকে নিজ হাতে খাইয়ে দিতে লাগল। খাওয়া শেষ হতে সিমিকে ওষুধ খাইয়ে দিল। সবকিছু শেষ করে নিশান ডিভানে গিয়ে নিজের ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে বসল অফিসের কাজ করতে। এইদিকে সিমি কি করবে ভেবে না পেয়ে নিজের ফোন উঠিয়ে ওইভাবে বসে থেকে থেকে কোরিয়ান ড্রামা দেখতে লাগল। জিহান নিজের রুমে ঢুকার সময় দেখা হলো সামিয়া যারা আর রাত্রির সঙ্গে। জিহান রাত্রিকে বলল, রাত্রি আমার রুমে আয়। বলে জিহান নিজের রুমে ঢুকে গেল। সামিয়া আর যারা নিজেদের রুমে গেল শাওয়ার নেওয়ার জন্য। রাত্রি জিহানের রুমে গিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? জিহান, আমার এক জায়গায় একটা চিঠি দিতে হবে। আমার হাতের লেখা দিলে সে চিনতে পারবে তাই। রাত্রি ভ্রু কুঁচকে বলল, তাই কি হয়েছে ভাইয়া? জিহান, মানে তোর লেখাও সে চেনে, তাই এখন আমাকে একটা উপকার করতে হবে। রাত্রি, কি উপকার? জিহান, মানে সিমি, সামিয়া আর যারা এদের তিনজনের হাতের লেখা আমাকে দেখাতে হবে। যেইটা বেশি ভালো লাগবে তাকে দিয়েই লিখাবো, করবি উপকার। রাত্রি একটু ভেবে বলল, ডান, আমি একটু পরে এনে তোমাকে দেখাচ্ছি। জিহান, ওকে। রাত্রি রুম থেকে বেরিয়ে গেল।
জিহান বিড়বিড় করে বলল, চিন্তা নেই মিস চিরকুটালি, দ্রুত আপনাকে খুঁজে বাহির করছি। বলে জিহান ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হওয়ার জন্য। চলবে।